এক রহস্যময় ভালোবাসা। লেখিকা চাঁদনী ইসলাম। পর্ব 31 থেকে 35। আশরাফ শিকদার সহ বাড়ির প্রত্যেকটা মানুষই বেশ অবাক হন। আদিলের এক এক করে দুই মিলাতে সময় লাগলো না। আদিল ঈশানকে কল করে অতি দ্রুত বাসায় আসতে বলল। আদিল ইরার নাম্বারটাকে ট্যাগ করতে শুরু করলো। বাড়ির লোকেশনটা বেশ দূরে, ব্ল্যাক রোজ বাড়ির দিকে বলছে। ওইখানে লাস্ট ইরার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আদিল এর চিন্তিত গলায় বলল, ইরা ঠিক আছে তো? আদিল আর দাঁড়ালো না, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে ঠিক করলো। আশরাফ শিকদার আদিলকে টেনে নিয়ে বললেন, আমি তোমার সাথে যাই বরং। আদিল কোনো রকম তাড়াহুড়া করে বলল, কোনো প্রয়োজন নেই ড্যাড, আমি সামলে নিতে পারবো। তবুও আশরাফ শিকদার আদিলের সেফটির কথা চিন্তা করে আদিবকে সাথে পাঠিয়ে দিলেন। আদিল হন্তদন্ত পায়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। আশরাফ শিকদার নিজেও চুপচাপ বসে রইলেন না হাত গুটিয়ে, বরং কল করলেন রিফাতকে। আর বললেন, আদিলের পিছু নাও আর সাথে বডিগার্ড নিয়ে যাও। কুইক, আমার ছেলে মেয়েদের যেন কোনো কিছু না হয়, দরকার পড়লে শয়ে শয়ে লোক পাঠাও। কিছু দূর যাওয়ার পর ঈশানকে ওর সাথে গাড়িতে তুলে নিল গেল আদিল। গাড়ি ড্রাইভ করছে আদিল। গাড়ির এত স্পিড দেখে সবারই প্রাণ আত্মা বের হওয়ার উপক্রম। ঈশান কিছুই জানে না তার আসার কারণ আদিল নিজেই। তার একটা কলি যথেষ্ট ঈশানের তার কাছে আনার জন্য। আদিলকে কখনো এতটা উত্তেজিত হয়ে গাড়ি চালাতে দেখেনি ঈশান। গুপ্ত ঘরে ইরার ঘুমের ঘুর কোনো রকম কাটতে না কাটতেই ভেসে আসলো হট্ট হাসির আওয়াজ। অন্ধকার রুমে অল্প অল্প আলোর প্রতিফলন হচ্ছে। পারুলের কথা মনে পড়তেই ইরা ব্রেডের দিকে তাকায়। কি আশ্চর্য, ব্রেড দূরেই যাক, রুমে একটা মানুষ নেই পর্যন্ত। পারুলকে কি করলো তাহলে তারা? আচ্ছা, আদিল কোথায়? উনি কি আসবেন না আমাকে নিতে? ইরা কান্নার সিক্ত গলায় চিৎকার করে বলল, আমি বাঁচতে চাই, আপনার সাথে সুখের সংসার করতে চাই, প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ইরার গা গলে আবারও বমি করতে শুরু করে। এখানে সাধারণ কোনো মানুষটিকে থাকতে পারবে না। হয়তো ইরা অজ্ঞান ছিল বলেই বুঝতে পারেনি। অতিরিক্ত বমি হওয়ার ফলে শরীরের দুর্বলতা অনেকখানি কমে গেছে। মাথায় অস্পষ্ট রকমের যন্ত্রণা হচ্ছে। ইরা ভাবছে তার সাথে করে নিয়ে আসা ফোনটা কোথায়। ইরা এদিক সেদিকে চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করতে লাগলো ফোনটাকে। তার আনা পার্সটা পড়ে আছে মাটিতে। রুমের ভেতরে একটা ব্রেড আর কিছু যন্ত্রপাতি ছাড়া তেমন কিছুই নেই। ইরার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। কি করবে সে, কিভাবে বেরিয়ে যাবে এই অন্ধকার ঘর থেকে? ইরা চিৎকার করে কাঁদতে লাগলো, আমাকে যেতে দে, আমার জন্য সবাই চিন্তা করছে। আমি কাউকে বলে আসিনি এইখানে। আমার কোনো কিছু হয়ে গেল আমি কিভাবে বললো আমার বাজে লোকটাকে আমি তাকে ভীষণ ভালোবাসি। আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই। আমি সংসার করতে চাই সারা জীবন, এর জন্য তাকে নিজের করে পেতে চাই। আমি ভালোবাসি আপনাকে, আমাকে নিয়ে যান প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে এখান থেকে নিয়ে যান, সবাই খারাপ, আমাকে বাজে ভাবে টাসস করার চেষ্টা করছে। কোথায় হারিয়ে গেলেন আপনি? সবাইকে শাস্তি দেওয়ার জন্য হলেও আপনাকে আসতে হবে। প্রিয়াস সহ আর ও 7 জন ডক্টর মিলে ব্ল্যাক রোজ বাড়ির ভেতরে কথা বলছে। আর কিছু মদের বোতল নিয়ে বসেছে। এইগুলা খাওয়া শেষ করে ইরার কাছে যাবে। সবাই ইচ্ছে মতন নেশা করে নিল। তারপর এক এক করে চলে গেল বাড়ির ভেতরে। আদিলকে এমন পাগলামি করে গাড়ি চালাতে দেখে ঈশান বলল, তুই গাড়ি থামা, শান্ত হ, আমি ড্রাইভ করছি। আদিল যেন কারোর কথা কানেই নিল না। শিকদার মহল থেকে এই বাড়িতে আসতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। সেখানে আদিল 30 মিনিটের মধ্যেই চলে এসেছে। গাড়িটা কোনো রকম দাঁড় করিয়ে ভেতরে প্রবেশ করল। রতন মিয়া এগিয়ে গেল আদিলের কাছে, জানলে চাইল কি হয়েছে। আদিল রতন মিয়ার পরা শার্টের কলার টেনে দরে রিড়ি করে করে বলল, কুয়ার বাচ্চা, আমার বউ কই? রতন মিয়া যেন খুব অবাক হলো। যে কি করে জানবে তার বউ কই? আদিল রতন মিয়াকে ছেড়ে দিল। ঈশান আর আদিব চলে গেল বাড়ির ভেতরে। আদিল চলে গেল রতন মিয়ার রুমের ভেতরে। 7টা পুরুষ মানুষ সাথে প্রিয়াস, সব মিলিয়ে 8 জন। এতগুলা পুরুষের বাজে নজরের কেন্দ্রবিন্দু এরা। লজ্জায় মাথা নত করে রেখেছে, ঘৃণা করছে এদেরকে দেখে। এক একটা পুরুষ নামের কলঙ্ক। ডক্টর হয়ে কিভাবে মেয়েদের সাথে এইগুলা করার সাহস পায়? এরা ভয় নেতিয়ে আছে, চোখ বেড়ে ছড়ে পড়ছে অজস্র ক্ষুদ্রকণা। এরা ভাবছে সে কি হাসবে নাকি কাঁদবে। প্রিয়াস ইরার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, তোকে তো আমার প্রথম দিন থেকেই বেশ ভালো লাগতো। তোর রূপ, তোর তেজ অফ বুকে লাগার মতন। আদিলের চয়েস আছে বলতে গেলে। আদিলের জন্য দুঃখ হচ্ছে। তার সাথে বউটা কিনা আজ এখন এই মুহূর্তে আমার সাথে আমার বিছানায় থাকবে। বলেই প্রিয়াস এক হট্টগোলে মেতে উঠল। ইরার ঘৃণায় শরীরের শিরা অপশিরার প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। ইরা বসা অবস্থায় প্রিয়াসের দিকে থুতু ছুঁড়ে মারে, যা প্রিয়াসের মুখে গিয়ে পরে। ইরা শক্ত গলায় চিৎকার করে, ছি ভাই হয়ে কিনা তার বউয়ের দিকে কুঞ্জর দিচ্ছেন।
এই ভাই নামক জানোয়ারকে শাস্তি দেওয়ার জন্য হলেও আপনাকে আসতে হবে আদিল। আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি আমার মৃত্যুর আগেই এই মানুষটার কঠিন শাস্তিটা দেখে যেতে চাই। ইরার থুতু ছুঁড়ে মারার সাথে সাথে প্রিয়াস এগিয়ে আসলো ইরার দিকে। ইরার চুলের মুঠি শক্ত করে টেনে থাপ্পড় বসিয়ে দিল গালে। সাথে সাথে ইরার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। ইরা ব্যথায় টু করে উঠল। তবুও তার মুখে হাসি দেখে প্রিয়াস রাগে ফুসফুস করতে লাগলো। পাশেই থাকা আরেকটা লোক ইরার হাতের বাঁধনটা খুলে দিল। লোকটা ইরার শরীরের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি টেনে একটা ভারী নিঃশ্বাস টেনে বলল, এই শালির পুরা শরীরে তেজ আর তেজ। এক এক করে সবাই ঘিরে ধরল ইরাকে। ইরা বেশ ভয় পাচ্ছে। প্রত্যেকটা পুরুষের শরীর থেকে বাজে অ্যালকোহলের গন্ধ ভেসে আসছে। তারা প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। ইরার ভাবনার মাঝেই এক লোক এসে ইরার বুকের উপর থেকে এক হ্যাচকা টানে ওড়না নিচে ফেলে দিল। চুলের হাত খোপাটা এক টানে ছাড়িয়ে দিল, যা ছোড় করে কোমর পর্যন্ত গিয়ে পড়ল। কি নেশালো চাহনি যে কোনো পুরুষকে কাবু করার জন্য বোধ হয় সৌন্দর্য যথেষ্ট। প্রিয়াস যেন বেশ মজা নিচ্ছে। ইরাকে বেঁধে রাখা চেয়ারে বসে নিজে আরামে সিগারেট খাচ্ছে আর দৃশ্য দেখছে। ইরা দুই হাত বুকের উপর দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। ঠোঁট কেটে রক্ত ঝরছে। আজকে কি কোনোভাবেই নিজের সম্মানটাকে শেষবারের মতন বাঁচানো যাবে না? হ্যাঁ আল্লাহ, মৃত্যু হোক আমার, আমি হাসি মুখে বরণ করে নিব, কিন্তু আমার কোনো কলঙ্ক না হোক। আল্লাহ, আমি কলঙ্কিত হওয়ার আগেই আমার মৃত্যু মঞ্জুর করুন। এই জানোয়ারগুলা থেকে আমাকে রক্ষা করুন। আরেকটা ডক্টর এগুলো ইরার দিকে ইরার হাত স্পর্শ করতে চাইলে ইরা চিৎকার করে ওঠে, প্লিজ আমাকে মেরে ফেলুন, তবুও আমাকে কলঙ্কিত করবেন না, বাজেভাবে আমাকে স্পর্শ করবেন না। ইরার কথায় পর সবাই গলা ছেড়ে হিহি করে হেসে ফেলল। কি ভয়ঙ্কর হাসি, ঘৃণা লাগছে নিজের প্রতি, কেন সে কাউকে কিছু না বলে এইখানে এসেছে। একটা লোক আবার ও ইরাকে ধরতে এগুলে প্রিয়াস থামিয়ে দিয়ে বলল, ওরে আগে আমার বিছানায় পাঠা। বলেই প্রিয়াস নিজের শরীরের শার্টটাকে এক টেনে নিচে ফেলে দিল আর বাঁকা হাসি হেসে বলল, ভাবির সাথে বাসর করার মজাই আলাদা। ইরা এখন মাথা নত করে থাকলে ও প্রিয়াসের শেষ ভাবি বলা কথাটা যেন কানের ভেতরে গিয়ে পৌঁছালো। ইরা মাথা তুলে তাকালো প্রিয়াসের দিকে। ঘৃণায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করল। ইরার অজান্তেই চোখে পড়ল প্রিয়াসের গলার লকেটটা। এই লকেটটা তো সে চিনে। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আপুর কাছে ছিল। কিন্তু সেই একরকম লকেট প্রিয়াসের কাছে কি করে? ইরার প্রশ্ন ছুড়ে দিল প্রিয়াসের দিকে, এই লোকেটা কার? আমি তো চিনি এইটাকে, আগেও দেখছি। প্রিয়াস ভয়ঙ্কর হাসি হেসে বলে, দেখা তাই স্বাভাবিক, আদ্রিতাকে দিয়েছিলাম এই রকম একটা লকেট। ইরা অবাক হয়, আদ্রিতাকে কিভাবে দিবে প্রিয়াস? তাহলে কি আদ্রিতার সাথে আগে থেকেই কোনো সম্পর্ক ছিল এই লোকের? ইরা আমতা আমতা করে বলে, মানে কোনো মানে নেই। তোমার বোন আমার অতীত সম্পর্কে সব জেনে গিয়েছিল, তাই সোজা উপরে পাঠিয়ে দিয়েছি, এখন তোমার পালা। যাও তুমিও উপরে গিয়ে বোনের সাথে দেখা করো। প্রিয়াস কথা শেষ করে হিহি করে হেসে দিল। ইরা রাগে কটমট করতে লাগলো আর বলল, আমার আপুকে তাহলে তুই মেরেছিস? কেন মারলি আমার আপুকে, জানোয়ার এর বাচ্চা? ইরার বকা শুনে প্রিয়াস আর দাঁড়ালো না, এগিয়ে গেল ইরার দিকে। ঠিক তখনই রুমের ভেতরে প্রবেশ করলো আদিল। হঠাৎ কারো আগমনে সবাই পেছনে ফিরে তাকালো। পেছনে ফিরে আদিলকে দেখে সবাই ভয় করে উঠল। সবার এতক্ষণে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সবাই ইরার থেকে বেশ দূরে সরে গেল। কি অদ্ভুত, ইরার মুখে হাসি ফুটেছে। তাকে বাঁচাতে এসেছে তার ভালোবাসা মানুষ। আদিল এগিয়ে গেল ইরার দিকে। ইরার চোখ থেকে পানি ঝরছে। আদিল আলতো ছুঁয়ে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করল, ঠিক আছো বউ? ইরা দৌড়ে গিয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরল। আদিলের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। আদিল ইরার কপালে আলতো চুমু খেয়ে বলল, আমাকে তো আসতেই হতো বউ। আদিলের কথা শেষ করার আগেই ইরা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভীষণ ভালোবাসি আমি আপনাকে। আদিল যেন ভুল শুনল কানে। তার বউ কিনা আজ তাকে ভালোবাসার কথা জানালো, তাও এই বিপদের মধ্যে। কি অদ্ভুত ভালোবাসা, এতগুলা দিন একসাথে থাকার পর ও স্বীকার করল না আর আজ না চাইতেও বলে দিল। আদিল ইরাকে চেয়ারে বসিয়ে আদিল মাটিতে পড়ে থাকা ওড়নাটা ইরার পুরো শরীর জড়িয়ে দিল আর সবার দিকে তাকিয়ে রাগি রিরি করে বলল, আমার বউয়ের ওড়নাকে সরাইছে? কোন শুয়োরের বাচ্চার মরার শখ হয়েছে, সামনে আই। আদিল হাতের তুড়ি মেরে বলল, কে আমার বউয়ে ছুঁয়ে দিছিস? লোকগুলার ভয়ে কাঁপা কাঁপা শুরু করে দিচ্ছে। আদিল কিভাবে জানল তার বউ এখানে আছে? আদিল ইরার পাশের রাখা রথের খণ্ডটা হাতে নিয়ে এগিয়ে গেল ইরার দিকে তাকিয়ে থাকা লোকটার মাথায় বাড়ি দিয়ে রিরি করে বলল, কুয়ার বাচ্চা, আমার বউয়ের দিকে তাকানোর সাহস পেয়েছিস কোথা থেকে? আদিল এক এক সবগুলাকে রড দিয়ে মারাত্মকভাবে আহত করল।
তাদের এমন অবস্থা করা হয়েছে যে মনে হয় না জীবনে উঠে দাঁড়াতে পারবে বা অন্য কারোর দিকে চোখ তুলে তাকাতে পারবে। আদিলের ইচ্ছে করছে এক একটার চোখ তুলে ফেলতে। আদিলের ভয়ঙ্কর রূপ দেখে প্রিয়াসের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এর মাঝে ঈশান আর আদিব খুঁজতে খুঁজতে চলে আসে গুপ্ত ঘরে। ইরার ঠোঁট কেটে রক্ত পড়ছে দেখে ঈশান দৌড়ে গেল বোনের কাছে। আগলে ধরল বোনকে। ঠিক আছিস বুনু? ইরা কান্নার রত গলায় বলল, হ্যাঁ আমি ঠিক আছি ভাইয়া। আদিল সবাইকে মারাত্মকভাবে আহত করে। এগিয়ে গেল প্রিয়াসের কাছে। এতক্ষণে প্রিয়াস নিজের শার্ট পরে নিয়েছে। আদিল সোজা গিয়ে ধরছে শার্টের কলারে। প্রিয়াস রাগে ফুসফাস করতে করতে বলল, ভাই একটা মেয়ের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট করো না, তার পরিণাম ভালো হবে না। আদিল যেন প্রিয়াসের কথায় হেসে ফেলল। সে কোনো ভালো খারাপের পরোয়া করে না, এই কথা কি প্রিয়াস জানে না? আদিল প্রিয়াসকে এক ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে। আর রিরি করে বলল, ফা কিং ইউর সম্পর্ক। বলেই আদিল চুপ হয়ে গেল। কি না করছে এই প্রিয়াসের জন্য জীবনের সব ভুলগুলোকে নিজের কাঁধে নিয়েছে। তার পড়াশোনার জন্য ফ্যামিলিকে বুঝে ইউএস পাঠিয়ে দিয়েছে, যাতে একটু মানুষ হয়, কিন্তু নাই এক অমানুষ হয়ে দেশে ফিরেছে। মায়ের মতন ভাবির শরীরের দিকে বাজে নজর দিয়েছে। প্রিয়াস মাটি থেকে উঠে দাঁড়ালো আর আদিলকে উদ্দেশ্য করে বলল, ভাই শত্রুতা সৃষ্টি করো না, এই মেয়েটাকে মেরে দাও, নয়তো বিপদে পড়বা। আমাদের সবকিছু জেনে গেছে। মেরে দাও কথাটা গিয়ে যেন লাগলো ঈশানের কানে। ঈশান এক গুছি মেরে দিল প্রিয়াসের নাক বরাবর। শুয়োরের বাচ্চা বোন হয় আমার, শরীরে হাত দিয়ে দেখ, তোরে জিন্দা কবর দিয়ে দিব এইখানে। আদিব গিয়ে থামালো ঈশানকে। প্রিয়াস শিকদার বাড়ির ছেলে, তাছাড়া ওর ব্যবস্থা পুলিশ করবে। আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক হবে না। আদিলের শৈশব বলতে ছিল শুধু প্রিয়াস, সে ছিল ভাইয়ের মতন বন্ধু। তার সব ভুল ক্ষমা করা হলে ও আজকের ভুল ক্ষমা করা অসম্ভব। প্রিয়াসের কনফিডেন্স লেভেল অতিরিক্ত। সে জানে আদিল প্রতিবারের মতন এইবার ও ক্ষমা করে দিবে। তাই চেয়ারে গিরে বসে সিগারেট ধরিয়ে আদিলকে উদ্দেশ্য বলল, চাপ নিস না, তোর বউকে আমি রিল্যাক্সে ভনিশ করে দিব, ঠিক ওর বড় বোনের মতন করে। প্রিয়াস নিজের কথা শেষ করে ভয়ঙ্কর হাসি হেসে দিল। কি বাজে সেই হাসি ইরার গা গলিয়ে এলো। আদিল উঠে দাঁড়িয়ে প্রিয়াসের চেয়ারে এক সজোরে লাথি মারল, সাথে সাথে প্রিয়াস চেয়ার ভেঙে নিচে পড়ে গেল। আদিলের হাতের রডটা দিয়ে প্রিয়াসকে পিটাতে শুরু করলো। প্রিয়াস ব্যথা টু করে উঠল, চিৎকার করে লাগলো, আদিল ছাড় আমাকে, আদিল আদিল। আদিল যেন কোনোভাবে থামল না। আদিবের ভীষণ ভয় হচ্ছে। সে কখনো আদিলের এমন ভয়ঙ্কর রূপ দেখেনি। তাকে আটকাতে গেলে যদি কিছু করে, আদিবের ভাবনার মাঝেই ইরা এগিয়ে গেল আদিলের দিকে। আদিলকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ইরা ছোট মানুষ, কোনোভাবে পেরে উঠল। ইরা কিছুটা চিৎকার করে বলল, প্লিজ এই জানোয়ারটাকে আর মারবেন না। আদিল তাকালো ইরার দিকে, কিন্তু কিছু বলল না। ইরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে, এক দলা থুতু ছুঁড়ে মারল প্রিয়াসের মুখে। আর বাজে ভাষায় কয়েকটা বকা আর গালি দিয়ে বলল, তোর মতন জানোয়ারকে একবারে মেরে দিলে আমার আপুর আত্মা তৃপ্তি পাবে, নয় তাই তোকে আমি একটু একটু মারব, যা দেখে তুই নিজেই ভয় মরে যেতে চাইবি। তোর মৃত্যুর দিন গুনা শুরু কর পশু। বলেই ইরা ডাকলো ঈশানকে। ভাইয়ামি চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলো এই জানোয়ারটাকে। ঈশান উঠে গেল প্রিয়াসের কাছে। প্রিয়াসের শরীরে কিছু কিছু জায়গা থেকে রক্ত পড়ছে। অতিরিক্ত রক্ত দিয়ে মারার ফলে প্রিয়াস নিজের শরীর নাড়াতে পারছে না, ব্যথায় টু করে উঠছে। ঈশানের সাথে তেমন জোরাজুরি করে পেরে উঠল না। ঈশান ইরার কথা অনুযায়ী প্রিয়াসকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলল। আদিল উঠে গেল প্রিয়াসের দিকে, চুলের মুঠি ধরে টেনে বলল, আয়রা কোথায়? প্রিয়াস যেন এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আয়রা না, বলো আমার রাতপরি। আমার রাতপরি আমার কাছেই থাকবে। আদিল রাগে কটমট করে বলল, ফা কিং ইউ আইডিয়া, তুই বেঁচে থাকবি কিনা সেটা নিয়ে ভাব। প্রিয়াস বাঁকা হেসে বলল, আমি বেঁচে থাকলে আমার রাতপরিও বেঁচে থাকবে, আর আমি আমার করে রাখব রাতপরীকে। আদিলের যেন তের বাঁধ ভেঙে গেল। রাগে রাগান্বিত হয়ে ফুসফাস করতে লাগলো। প্রিয়াসের কথা যেন সহ্য হচ্ছে না, কিন্তু আয়রাকে কোথায় রেখেছে জানতে তো হবে। আর আদিল নরম গলায় বলল, তোর সাথে ফাজলামো করতে আমি এইখানে আসি নাই। আমার কে বউ আমি পেয়ে গেছি, এখন আয়রা কোথায় সেটা বল। আরে ভাই রিল্যাক্স, তুই যে বললাম আমার রাতপরি, আমার সাথেই থাকবে, তোমরা আসতে পারো। ইরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে। সে জানে প্রিয়াস ভালো লোক না, তাকে বোঝানো মানেই বোকামি। আর তাই ওয়েস্ট, তাই ইরা ব্রেডের পাশে ছোট টেবিলে রাখা কিছু যন্ত্রপাতি, যা দিয়ে মৃত মানুষের শরীর থেকে প্রয়োজনীয় পার্টগুলাকে আলাদা করে। ইরা সেখানে থেকে একটা নতুন ব্লেড হাতে নিয়ে এগিয়ে আসলো প্রিয়াসের দিকে। ইরা প্রিয়াসের শার্টটাকে একটানে ছিঁড়ে ফেলল। তারপর ব্লেড হাতে নিয়ে পিঠের মাঝে কয়েকবার ব্লেড দিয়ে আঘাত করতে লাগলো।
নতুন ব্লেড হওয়ার শরীরের সাথে লাগার সাথে সাথে কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু লাগলো। প্রিয়াসের কেন প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছে তার শরীরে কোনো ব্যথায় লাগছে না। ইরা অবাক হলো আর আঘাত করল না। আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখল মদের বোতলটা নিয়ে আসলো। বোতলটা থেকে সব মদ ঢেলে দিল প্রিয়াসের পিঠে। সাথে সাথে প্রিয়াস চিৎকার করতে শুরু করলো। মদের ঝাঁঝে কাটা জায়গায় পোড়ানো শুরু হয়ে গেল। প্রিয়াস চিৎকার করে ডাকছে আদিলকে, ভাই প্লিজ বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। ইরা যে বেশ সাহসী মেয়ে আদিল জানতো, কিন্তু আজকে যেন তারই একটা উদাহরণ স্বরূপ প্রমাণ পেয়ে গেল। ইরার চোখে মুখে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে বসেছে। পারুলের খুন আর বড় আপু আদ্রিতার ধর্ষণ সব যেন ঘটে যাওয়া এক সত্য ঘটনা। ইরা শব্দ করে হেসে ফেলল আর বলল, মৃত্যুর থেকেও কঠিন শাস্তি দিব আমি তোকে, যেন তুই পরকালে গিয়ে আমাকে ভুলতে না পারিস। আজ থেকে মরার জন্য দিন গুনতে থাক যেন। আর আদিব প্রিয়াসের দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, কেন এমন করলা ভাই? এতগুলা মানুষের জীবন কেন নষ্ট করছো তুমি? আজকে তুমিও আমাদের মতন স্বাধীন থাকতে, তোমারও একটা সুখের সংসার হতো, মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতে। কি করলা ভাই তুমি? আদিল নিশ্চুপ, তার প্রাণ যাই যাই অবস্থা। প্রিয়াসের জন্য এক বুক হাহাকার বিরাজ করছে। ছেলে মানুষ কাঁদে না, এটা কি সত্যি? তাহলে আজ কেন চোখ খরিয়ে পানি ঝরছে? আমার ছোটবেলা, আমার শৈশব বলতে আমি শুরু তোকে বুঝতাম। আমার জানটা বেরিয়ে গেলে হয়তো এত কষ্ট হতো না। আদিল ধপাস করে মাটিতে বসে পড়ল। আদিবের কান্নাও যেন থামছে না। তারা তো সবাই কিছুক্ষণ পরেই চলে যাবে, কিন্তু থেকে যাবে প্রিয়াস। আদিব আর কোনো কথাই বলতে পারছেন না এই একটা কথা ছাড়া। ভাই কেন করলা তুমি এমন? প্রিয়াস যেন এক অদ্ভুত গুড়ের মাঝে ছিল। সে কি করলো? এতগুলা দিন কিসের জন্য দৌড়াল? কি পেল এই জীবনের শূন্যতা ছাড়া? আদিলের ভালোবাসা যেন আজ গভীরভাবে ছুঁয়ে দিল প্রিয়াসের শক্ত পুরুষালী মস্তিষ্ক জুড়ে। ইরা আদিলকে মাটিতে থেকে তুলে দাঁড় করিয়ে শর জুড়ে এক থাপ্পড় বসিয়ে দিল গালে, যা দেখে রীতিমতো সবাই অবাক বেশ হয়ে গেল। ইরা সোজা টেনে খামছে ধরল আদিলের শার্ট। শক্ত গলায় মেজাজ হারিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ভালোবাসি। আদিব হালকা হেসে বলল, ভাই এই প্রথম দেখলাম থাপ্পড় মেরে কাউকে ভালোবাসা প্রকাশ করতে। ইরা কানে নিল না আদিবের কথা। ইরা রাগে ফুসফাস করে বলল, মানুষ নাকি যাকে ভালোবাসে তাকে ঘৃণা করতে পারে না? বিশ্বাস করুন, আপনার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা হচ্ছে। আদিল মাথা নত করে আছে, সে জানে ইরা কি বলতে চাইছে। আদিল চুপ করে ইরার কথা শুনতে লাগলো। ইরা টু করে কেঁদে উঠল। যে পাপ করে আর যে পাপ দেখে সে সমান পাপী। আপনি ও তার ব্যতিক্রম নয়। আপনি ও পাপী। আমার নিষ্পাপ ভালোবাসা আমি আপনার মতন পাপীর হাতে তুলে দিতে পারি না। আদিল মাথা নত করে আছে, সে কিভাবে বুঝাবে তার বউকে? সে তো বারবার সুযোগ দিয়েছিল যেন প্রিয়াস ঠিক হয়ে যায়। ওর ভালোর জন্যই পাঠিয়ে দিয়েছিল ইউএসএ, সেখানে থেকেও ঠিক হয়নি। ভালোবাসলে মানুষ একবার দুইবার নয় হাজার বার ভুল ক্ষমা করার ক্ষমতা রাখে। ইরার চোখের পানি আদিল মুছে দিতে দিতে বলল, আমি পাপী, আমি খারাপ পাপিষ্ঠ, আমাকে মেরে দাও, তাহলে যদি আমি একটু শান্তি পাই। ইরা তাচ্ছিল্যের হাসি হেসে ফেলল, এতটা বোকা ভাববেন না আমাকে। আদিল অবাক হয়ে বলল, মানে? মৃত্যু সে তো খুবই সহজ জিনিস, মেরে দিলাম মরে গেলেন, কাহিনী শেষ। আমি আপনাকে জীবন্ত মৃত্যু মঞ্জুর করলাম আদিল সাহেব। আপনি একটু একটু করে মৃত্যুর স্বাদ পেতে থাকবেন সারা জীবন। তোর থেকে দূরে থাকা আর মৃত্যু বরণ করা দুইটাই এক, আমাকে প্লিজ দূরে ঠেলে দিস না। শাস্তি দে, নয়তো মেরে দে। সারা জীবন জীবন্ত মৃত হয়ে আমি বাঁচতে চাই না। ইরা হাসল, ভীষণ হাসল, সবটাই নাটক মনে হলো। এতদিন প্রিয়াসের নাটক দেখেছে, এখন থেকে আদিলের নাটক দেখবে। এরা কি আজও প্রেম ভালোবাসা কিছু বুঝে? এরা তো পারে মানুষের মন নিয়ে খেলতে। ইরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে। প্রিয়াস মুখ চেপে ধরে বলল, আয়রা কোথায়? প্রিয়াসের সেই এক কথা, রাত পরি আমার, ও আমার সাথে থাকবে। ইরা রেগে গেল, এগিয়ে গিয়ে আরেক বোতল মদ নিয়ে আসলো, এনে প্রিয়াসের মুখ চেপে বোতল ঢুকিয়ে দিয়ে বলল, বল আয়রা কোথায়, নয়তো তোর এই সুন্দর চেহারাটা আমি নষ্ট করে ফেলবো। প্রিয়াস চুপ, কিছু বলছে না। তাই দেখে ইরা আরেকটা ছুরি নিয়ে আসলো ব্রেডের উপর থেকে, এনে প্রিয়াসের বাধা এক আঙুল কেটে ফেলে দিল। প্রিয়াস ব্যথায় টু করে উঠে চিৎকার করতে লাগলো। ইরা শুনল না, আর না বুঝার চেষ্টা করলো প্রিয়াসের যন্ত্রণা। প্রিয়াসের গালে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো আর বলল, আমি আর একবার জিজ্ঞেস করব, যদি না বলিস তোর যে অবস্থা করব আমি, তুই নিজেই নিজেকে দেখলে ভয়ে মরে যেতে চাইবি। প্রিয়াসের গাল থেকে রক্ত পড়তে শুরু করছে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে, রক্তে পুরো মুখ ছড়াছড়ি। ইরা একটা চেয়ার টেনে সামনে এসে বসল, পায়ের উপর পা তুলে। আর কিঞ্চিত হেসে বলল, জীবনে মেয়ে দেখেছিস হয়তো অনেক, কিন্তু আমার মতন একটাও দেখিসনি।
আপু হয়তো সুযোগ পেরেছিল না তোকে মারার, নয়তো আমার আপু ছেড়ে দেওয়ার মতন মানুষ ছিল না। জীবনে অনেক পাপ করেছিস, হিসাবের খাতাটা এবার মিলিয়ে নে, সব পরিপূর্ণ হয়ে যাবে। ইরা উঠে গেলে চেয়ার থেকে। তার মনে হচ্ছে আয়রা এইখানেই কোথাও আছে। তাই নিজের ফোনের ফ্ল্যাশ অন করে এগোতে লাগলো সামনের দিকে। সামনেই সেই রহস্যময় দরজা। ইরা পিট পিট পায়ে এগুলো দরজার দিকে। কিছুটা দূরে পেছনে আদিব ঈশানের থেকে বেশ দূরত্ব নিয়ে এগিয়ে আছে। ইরা এই ঘরের সব রহস্য ভেদ করে তবেই ফিরবে। ঈশানের পেছনে পেছনে গেল আদিব। সারা ঘর গুটগুটে অন্ধকার, দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরা। আশেপাশে লাইটের সুইচ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কিছু সময় পর পেয়ে গেল। সুইচ অন করার সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সামনে যা দেখল রীতিমতো তা দেখে অবাক হলো। পুরো ঘরে শয় শয় মেয়ে। সবার হাত পা বাঁধা, কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে আছে। হাতে গুনা দুই একটা মেয়ে শ্যাম বর্ণের, আর বাকি সবগুলা দোবাদোবে ফর্সা। এতগুলা মেয়েকে দিয়ে কি করে এরা? সবাই অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে ইরার দিকে। ইরার চোখ আয়রাকে খুঁজতে লাগলো। কি আশ্চর্য, আয়রা তো এইখানেও নেই, এই এতগুলা মেয়ের মাঝে। এই মেয়েগুলোকে কি করবে বুঝতে পারছেন না ইরা। ইরা বেশ সময় নিয়ে সবার হাতের মুখের বাঁধন খুলে দিল। তারপর ঈশান আর আদিব সব মেয়েকে এক এক করে বাড়ির বাইরে বের করে নিল। ইরা ঘরে ছোট একটা ঘর লক্ষ্য করে ভেতরে প্রবেশ করলো। বেশ ছোট রুম দেখে মনে না ভেতরে কেউ আছে। তাও ইরা ভেতরে প্রবেশ করলে কি আশ্চর্য, এই ঘরটা অন্ধকার নয়, একদম আলোকিত, পরিপাটি করে গুছানো। ছোট একটা বেড যেখানে আয়রা শুয়ে আছে। ইরা এগিয়ে গেল আয়রার কাছে, গিয়ে ডাকলো বেশ কয়েকবার, আয়রার কেন সারা শব্দ নেই। ইরা পাশেই একটা জগ ছিল, সেখানে থেকে অল্প পানি আয়রার মুখে ছিটিয়ে দিল। তবুও আয়রার হুঁশ ফিরল না। ইরা ডাকলো ঈশানকে। ভাইয়া। ইরার এক ভাইয়া ডাক পৌঁছে যায় ঈশানের কানে। ঈশান ছুটে আসে বোনের দিকে, যদি আবার কোনো বিপদ হয়। তাই ঈশান ইরাকে জিজ্ঞেস করে, হো বুনু বল, আয়রাকে তুলো, আমরা এখনই বাড়ি ফিরব। ঈশান এগিয়ে গেল আয়রার কাছে। আয়রাকে কোলে তুলে নিয়ে সোজা চলে গেল গাড়িতে। আদিল চোখ ভরা জল নিয়ে তাকিয়ে রইল প্রিয়াসের দিকে। বেশ মায়া হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। ইরা প্রিয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পাপে জয়, পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কো, আজকে তোমার কালকে আমার। ইরা এক উজ্জ্বল হাসি মাখা মুখ নিয়ে বেরিয়ে যায়। সাথে এক এক করে সবাই উঠে চলে আসলো গুপ্ত ঘর থেকে। শুধু থেকে গেল প্রিয়াস অন্ধকার এক পরিত্যক্ত ঘরে। রিফাত পুলিশ নিয়ে চলে এসেছিল সময় মতন। মেয়েগুলোকে আর ডক্টরগুলোকে পুলিশের কাছে দিয়ে দেয়া হয়েছে। মেয়েগুলোকে তারাই পৌঁছে দিয়ে আসবে বাড়িতে, আর লোকগুলার কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। রাত 2টা। শিকদার মহলের প্রত্যেকটা লোক জেগে আছে। তারা রুমের ভেতরেই পায়চারি করছে। ইরার জন্য টেনশন করছে। আশরাফ শিকদার ছেলের নাম্বারে কয়েকবার কল দিয়ে করেছিলেন, কিন্তু কেউ কল রিসিভ করেনি। তাদের কি অবস্থা, কোথায় আছে, কেমন আছে, কেউ বুঝতে পারছে না। আশরাফ শিকদারের হাতে সমস্যা আছে। অতিরিক্ত টেনশনে তার শরীরে বেশ অনেকটাই প্রভাব ফেলবে। অহনা শিকদার কলিকে উদ্দেশ্য করে বলল, ড্রয়ার থেকে তোমার বড় আব্বুর ওষুধ নিয়ে আসো। কলি এক দৌড়ে ছুটে চলে গেল ওষুধ আনতে। অহনা শিকদার বেশ শান্ত গলায় বললেন আশরাফ শিকদারকে, অতিরিক্ত টেনশন করো না, সব ঠিক আছে। প্রায় 30 মিনিট পর ঈশান আয়রাকে কোলে করে নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। আয়রাকে দেখে সোনালী তালুকদার দৌড়ে গেলেন মেয়ের কাছে। ঈশান সোফায় শুয়ে দিল আয়রাকে। মেয়েকে ঝাপতে ধরে কান্না করতে শুরু করলো সোনালী তালুকদার। অহনা শিকদার এগিয়ে গেলেন ইরার দিকে, রাগী গম্ভীর গলায় বললেন, বাড়ির বাইরে যাওয়ার পারমিশন কে দিয়েছিল তোমাকে? তুমি একবার ভেবে দেখেছ তোমার সেফটির জন্য আমরা আমেরিকা থেকে চলে এসেছিলাম, আর তুমি কিনা কাউকে না বলে বাড়ির বাইরে বেরিয়ে গেছো। ইরার কোনো ওর নেই, মাথা নত করে রেখেছে। কি বলবে বুঝতে পারছে না। তাই দেখে আশরাফ শিকদার অহনা শিকদারের দিকে তাকিয়ে ইশারা করে বললেন চুপ করতে। সাথে সাথে অহনা শিকদার চুপ হয়ে গেল। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করে বলল, তুমি ইরাকে রুমে নিয়ে ঘরে যাও, আমার আম্মুর রেস্ট নেয়ার প্রয়োজন। আদিল সোজা ইরাকে হাতে ধরে টেনে নিয়ে গেল রুমে। আশরাফ শিকদার সোফায় বসলেন, সাথে বাড়ির সবাই। আশরাফ শিকদার কি হয়েছিল সব বলতে বললেন আদিবকে। আদিব গড়গড় করে ঘটে যাওয়া সব কিছু বলতে শুরু করলো আশরাফ শিকদার সহ পরিবারের সবাইকে। সবার চোখের আড়াল হতেই ইরা নিজের হাতটা আদিলের থেকে এক ঝটকায় দূরে সরিয়ে নিল। ইরার চোখে মুখে ঘৃণা, ভয়ঙ্কর ঘৃণা। আদিল ভাবল কিভাবে সম্ভব, এই মেয়ে তো কিছুক্ষণ আগেও নিজের মুখে বলল আমাকে ভালোবাসে। তাহলে কিছু সময়ের পরিবর্তনে ভালোবাসা কোথায় উধাও হয়ে গেল? আসলেই মেয়েরা অনেক অদ্ভুত। মেয়েদের ভালোবাসার মতনই তাদের ঘৃণাটাও ভয়ঙ্কর। ইরা আর কোনো কথা না বলে সোজা গোছলে চলে গেল। আদিব সবাইকে সবকিছু বলার পর
আশরাফ শিকদার সহ বাড়ির প্রত্যেকটা লোক ভীষণ রেগে যায়। বিশেষ করে আদিস শিকদার, তিনি আগেও কয়েকবার বলেছিলেন প্রিয়াসকে বাসা থেকে বের করে দিতে, কারণ পর কখনো আপন হয় না। তার প্রমাণ প্রিয়াস নিজেই। মাইমুনা শিকদার কান্না করছেন, সাথে ও কলিও। মা কখনো খারাপ হয় না, সন্তান যতই খারাপ করুন না কেন মায়েরা সব সময় ভালোবাসে। আশরাফ শিকদার রাগান্বিত গলায় বললেন, পুলিশের কাছে দড়িয়ে দিলে না কেন? আদিব শান্ত গলায় বলল, আগে ভুলের প্রায়শ্চিত্ত করুক, তারপর না শ্বশুর বাড়ি ঘুরে আসবে। আদিব অহনা শিকদারকে বলল, মোমো খেতে দাও, আমার ভীষণ ক্ষুধা লাগছে। অহনা শিকদার বললেন, আগে যাও, ফ্রেশ হয়ে আসো। সাথে সাথে আদিব আর ঈশান ফ্রেশ হতে চলে যেতে চাইলে সোনালী তালুকদার ঈশানকে ডেকে বলে, আমার মেয়েটাকে একটু ঘরে দিয়ে আসো বাবা। ঈশান আয়রাকে কোলে তুলে নিয়ে গিয়ে আয়রার রুমে শুয়ে দিয়ে চলে আসলো, আর আদিবের রুমে ফ্রেশ হওয়ার জন্য গেল। এখন রাত প্রায় 3টার উপরে। এত রাতে বাসায় ফিরে যাওয়াও কোনোভাবেই সম্ভব না, তাই আজ বাধ্য হয়ে থেকে যেতে হবে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সবকিছুই প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া ছুড়ে ছড়াছড়ি। বিগত কিছুদিন যাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদের কেউ খুঁজে পাওয়া গেছে। ইয়ান রোশন পুরোটাই দেখল টিভিতে। ঠোঁটের কোণে দেখা গেল অল্প হাসির রশ্মি। গভীর রাতে গভীর খুশি অনুভব করতে লাগলো। এখন আর কোনো বাধা রইল না ইরারকে নিজের করে পেতে। রোশন মনে একরাশ আনন্দ নিয়ে কল করল ইরার নাম্বারে। কল বেশ কয়েকবার রিং হলো। অচেনা নাম্বার দেখে ইরা কল রিসিভ করল না, কিন্তু বারবার কল আসাতে ইরা ফোন ধরতে বাধ্য হলো। আদিল বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলো, তবুও কিছু জিজ্ঞেস করল না। ইরা ফোনটা কানে নিয়ে হালে বলতেই ভেসে আসলো, আমার না হওয়া পূর্ণিমার চাঁদ, তোমার মাঝে ঠিক কতটা হাহাকার বিরাজ করছে আমি জানি না, তবে তোমার এই শূন্যতাকে আমি পূর্ণতায় পরিপূর্ণ করে দিতে সক্ষম। ইরার মুখে সেই রাগী ভাবটা নিমিষেই উধাও হয়ে গেল, বরং ফুটে উঠল এক মিষ্টি হাসির রেখা। ইরার বুঝতে বাকি রইল না অপর প্রান্তের মানুষটিকে। ইরা মিষ্টি হাসি টেনে নিয়ে বলল, গভীর রাতে গভীরভাবে হাতছানি দেয়ার মানেটা কি? রোশন দোলনায় দুলতে দুলতে মিষ্টি করে জবাব করল, আমার মাঝে আমি এক পূর্ণতা খুঁজে পাচ্ছি। আমার অতি ভালোবাসার যেই মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছিলাম, আজ মনে হচ্ছে। কি মনে হচ্ছে? তোমাকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে পূর্ণিমার চাঁদ। এই পাওয়া না পাওয়ার যুগে আমি শুধু তোমাকেই চাই। আমি অন্যের হয়ে গিয়েছি, আপনার পূর্ণিমার চাঁদ কখনোই আপনার হবে না। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাঁচবেন না প্লিজ। আপনি ভুলে যান আমাকে। অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি চাঁদ, আর সারা জীবন ভালোবাসবো দেখে নিও। ইরা অল্প হেসে জবাব দিল, আর আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে না পারার আক্ষেপ নিয়ে বেঁচে থাকব। আদিল বেকুনিতে দুলছে আর ইরার কথাগুলো শুনছে। সে চাইছে না এই কথাগুলাকে শুনতে, তবু যেন তার কানে পৌঁছেছে। কিন্তু সে এখন চাইলেও অন্যদিকে ফোকাস করতে পারছে না। তার মন পড়ে আছে এই রুমে ইরার কাছে। আদিল যেন হাসছে, কিন্তু বুঝতে পারছেন না কি সুখের হাসি নাকি কষ্টের। বুকের বাম পাশে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে জীবনের সব থেকে প্রিয় জিনিসটাই আজ হারিয়ে ফেলল। ভালোবাসার মানুষের চোখে ঘৃণা সে তো মৃত্যুর থেকে ও বেশি যন্ত্রণাময়। আদিল বেলকনি থেকে রুমে চলে আসে। ইরাকে সেই আগের মতন হেসে দুলে কথা বলতে দেখে আদিল কিছুটা ইরাকে ইগনোর করার চেষ্টা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ার চেষ্টা করল। আদিল পাশ ফিরে শুয়ে পড়ছে। ইরা যেন আদিলকে দেখে আরো বেশি হেসে হেসে কথা বলতে শুরু করলো, আদিলকে জেলাস ফিল করানোর জন্য। ইরা রোশনকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি আমাকে পূর্ণিমার চাঁদ কেন বলেন? রেশান অল্প হেসে বিছানায় এগিয়ে দিয়ে আলতো করে বলল, কারণ তুমি পূর্ণিমার চাঁদের মতন সুন্দর তাই। আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন কেন? আমাকে ভালোবাসার মতন তো একটা কারণ আছে, আমাকে সেটা বলেন। রোশান এর ইরার ছোট ছোট কথাগুলোকে বেশ মনে ধরল। মনে হলো তার ভালোবাসা মানুষ তার কাছে আছে। রোশান উল্টো প্রশ্ন করে বলল, আচ্ছা চাঁদ তুমি আমাকে বলো, তোমাকে ভালো না বাসার কি কারণ থাকতে পারে? ইরা হাসল, তবে খুবই সামান্য। আর ভাবলো কি কারণ আছে তাকে ভালো না বাসা। তারপর হঠাৎ করে মনে পড়তেই ইরা বলল, ভালো না বাসার সব থেকে বড় কারণ হলো আমি বিবাহিত। ইরার কথায় যেন রোশন অবাক হলো। ইরা এইভাবে নিজের দিকে আঙ্গুল তুলে কথা বলবে রোশন কখনো ভাবেনি। তাই রোশন শক্ত গলায় ইরাকে বলল, প্রেমিকের চোখে প্রেমিকা কখনো বিবাহিত পুরনো হয় না চাঁদ। ইরা অল্প করে ছোট ছোট গলায় বলল, আমার জীবনের সব থেকে বড় আফসোস কি জানেন? আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারলাম না। আদিলের মন মস্তিষ্ক জুড়ে যেন ইরার শেষ কথাটা গিয়ে পৌঁছাল। আদিল বিছানা থেকে উঠে ইরার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারল। সাথে সাথে ঠকঠক আওয়াজ তুলে ফোনটা কয়েক ভাগে ভেঙে গড়িয়ে পড়ল ফ্লোরে। চুরমার হয়ে গেল ফোনটা কয়েকশো টুকরো হয়ে। আদিল ইরার মুখ চেপে ধরে রাগে রিড়ি করে বলল, জামাইয়ের থেকে নাগরকে বেশি ভালো লাগে তাই না?
নষ্ট মহিলা, তোকে ফোন কিনে দিচ্ছি আমি, আর তুই কিনা পর পুরুষের সাথে সম্পর্ক করিস। জানের মায়া নাই তোর। ইরা রাগে ফুসফুস করতে উঠল। ছাড়ুন আমায়, আপনার অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। যেখানে আমি নামক মানুষটাই তোর জন্য পবিত্র, সেখানে অপবিত্র স্পর্শ কোথা থেকে আসবে? হাস্যকর কথা বলছেন আপনি। আমাকে এত কষ্ট দেওয়ার মানে কি? শুধুই কি আমি পাপিষ্ঠ তাই, নাকি অন্য কিছু? বাজে আপনি। জানি আমি। তারপর আর কি? কেন করলেন এমন? আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আর এখন ঘৃণা করি আপনাকে। আদিল কোলে তুলে নিতে নিতে ইরাকে বলল, আজ আমিও দেখব ঘৃণার পরিমাণটা ঠিক কত বেশি হতে পারে। ইরা আদিলের কোলে উঠেই ছটপট করতে লাগলো আর চিৎকার করতে লাগলো, আমাকে ছাড়ুন, নিচে নামান আমাকে, নয়তো আমি কামড়ে দিব আপনাকে। আদিল মুচকি হেসে বলল, খারাপ লাগবে না তোমার কামড়? দাও। সত্যি দিব কিন্তু। আরে দাও না, সমস্যা নেই। সকালে যখন সবাই দেখবে, তখন আমি না হয় লাভ বার বলে চালিয়ে দিব। প্যারা নিও না, দাও। আরামসে কামড়াও। তোমারই তো সব। ইরা সত্যি সত্যি কামড় বসিয়ে দিল আদিলের বুকে। খামচে ধরল আদিলের শার্ট। আদিল ভেবেছিল ইরা হয়তো গাড়ে দিবে কামড়, নয়তো দিবে না। কিন্তু ইরা তো সত্যি সত্যি কামড় বসিয়ে দিয়েছে আদিলের বুকে, তবুও কিছু বলল না আদিল। বরং কামড়টাকে হজম করে নিল। ইরা দাঁত আরো শক্ত করে দাবিয়ে দিল আদিলের বুকে। আদিল কোনো রকম ইরাকে বিছানায় ফেলে দিয়ে ইরার উপরে উঠে দুই হাত শক্ত করে ধরে বলল, হয়েছে শান্তি। ইরা আদিলের দিকে চুপ করে তাকিয়ে রইল। আর কোনো কথা বলল না। আদিল ইরার গায়ে নিজের মুখ ডুবিয়ে দিতে দিতে আলতো গলায় ফিসফিস করে বলল, ভালোবাসি বউ। সাথে সাথে ইরা মুখ উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এক আকাশ পরিমাণ ঘৃণা করি আপনাকে। ইরার কথাটা যেন ঠিক গিয়ে লাগলো আদিলের বুকে। আদিল ইরার উপর থেকে সরে গিয়ে শুয়ে পড়ল নিজের জায়গায়। কালকে যে ইরা বলেছিল তার পিরিয়ড হয়েছে, এতক্ষণে মাথায় ছিল না। হঠাৎ করে মাথায় আসতেই আদিল আরেকটু দূরে চলে গেল ইরার থেকে। ইরা ও উল্টো দিক ঘুরে শুয়ে পড়ল। দুইজনের মাঝে বড় সাইজের এর কোলবালিশ। আদিল মাঝখানের বালিশটাকে সরিয়ে দিয়ে ইরাকে টেনে নিজের বুকের বাহু জুড়ে আবদ্ধ করে নিল। ইরা ছটপট করতে চাইলেও আদিলের শক্তপোক্ত হাতের সাথে পেরে উঠল না। আদিলের গরম উষ্ণ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে প্রতি নিঃশ্বাসে। ইরার ভাবনায় অনেক কিছু আসলেও সে আর খেয়াল দিল না আর। বরং সারাদিনের ক্লান্তি শেষে শরীরের দুর্বলতা ক্রমাগত বেড়েই চলেছে। বেশ কিছু মিনিট পর ইরা আদিলের আবদ্ধ বাহু জুড়ে শান্তির ভারী নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়লে। পরের দিন সকালবেলা আশরাফ শিকদার টিভিতে কালকের রাতের ঘটে যাওয়া সংবাদ দেখছেন, সাথে আদিস শিকদার রয়েছেন। আশরাফ শিকদার সবকিছু তেমন স্বাভাবিকভাবে নিচ্ছেন না। পুলিশ তো নিশ্চয়ই তদন্ত করবেন, তখন না আবার সব রহস্য ফাঁস হয়ে যায়। এখন আদিল কি সবটা সামলাতে পারবে নাকি? আশরাফ শিকদারের ভাবনার মাঝেই বাড়িতে প্রবেশ করল পুলিশ কমিশনার আব্দুল মামুন। আশরাফ শিকদারকে সালাম দিয়ে এগিয়ে গেল আব্দুল মামুন। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, পুলিশ কমিশনার, আমার বাড়িতে আমি তো দাওয়াত করিনি আপনাকে। আব্দুল মামুন সোফায় বসতে বসতে অল্প হেসে ওর করল, পুলিশের দাওয়াত লাগে না মন্ত্রী মশাই, আমরা বিনা দাওয়াত খেতেই অবস্থ। আশরাফ শিকদার আব্দুল মামুনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী এর বাড়িতে দাওয়াত ছাড়া আসলে আবার চাকরি নিয়ে টানাটানি পড়বে না তো? আব্দুল মামুনের সহজ উক্তি। পুলিশ কি আর অত কাছাকাছ করে? বিনা দাওয়াত খেতে আসলেও সব একদম চেটেপুটে খেয়ে যায়। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক মতন খাওয়াতে পারলেই হলো। আশরাফ শিকদার হাসি মুখে ওর করল, স্বরাষ্ট্রমন্ত্রী যা খাওয়াবে আবার সেগুলা বদহজম না হলেই হয়। সমস্যা নেই মন্ত্রী মশাই, বদহজম এর জন্য সাথে করে এসিডি নিয়ে আসছি। আব্দুল মামুন বাড়িতে আসার পারমিশন পেপার আশরাফ শিকদারের হাতে দিয়ে বললেন, মন্ত্রী মশাই দেখে নিন, দাওয়াতের কার্ড ঠিক মতন আছেন নাকি? আশরাফ শিকদার চোখ বুলিয়ে দেখলেন পেপারে সবকিছুই ঠিকঠাক আছে। কালকের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তারা বাড়ির প্রতিটা লোকের সাথে কথা বলতে চায়, বিশেষ করে ইরার সাথে। আইনের কাজে বাধা দেওয়ার পরিমাণ খুবই খারাপ হবে বলে আশরাফ শিকদার কথা বাড়ালেন না। বরং জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে, তবে আমি বলবো বেশি গুড় প্যাচ করার দরকার নাই, নিজের চাকরিটা বাঁচাতে চাইলে। আরে মন্ত্রী মশাই কি যে বলেন, প্যাচ খুদ ছাড়া কি আর পুলিশ হওয়া যায়? বলেই আব্দুল মামুন বললেন, আমরা প্রথমেই আপনার ছেলের বউয়ের সাথে কথা বলতে চাই। অবশ্যই, কেন নয়, ভিআইপি মানুষের সাথে দেখা করবেন, ভালো কথা। আপনার কি কপাল, টিকিট ছাড়াই সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে যাচ্ছেন, এই বাম্পার অফারটা কে দিল আপনাকে? আব্দুল মামুন কিছুটা অপমানিত বোধ করলেন। পুলিশের টিকিট লাগে না মন্ত্রী মশাই, টিকিট ছাড়াই যাকে তাকে উপরের স্বর্গবাস দেখিয়ে নিয়ে আনতে সক্ষম। আশরাফ শিকদার অল্প হেসে কলিকে ডেকে বললেন,
আম্মু তোমার ভাইয়া আর ভাবিকে বলো পুলিশ কমিশনার এসেছে, কথা বলতে চাই তাদের সাথে। কলি আচ্ছা বলে যেতে লাগলো আদিলের রুমের দিকে। সামনেই যেতে দেখা হয় আদিবের সাথে। আদিব কলির মাথায় টোকা মেরে বলল, তোর বেস্ট টু রিমঝিমের কি খবর? তোমাকে বলবো কেন? রিমঝিম আমার বেস্ট টু, তোমার না। উইকু ওই আমি কি বলছি, রিমঝিম আমার বেস্ট টু। আমার তো। কলি অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার কি ভাইয়া? আদিব আদুরে গলায় বোনকে বুঝিয়ে বলল, তোর বেস্ট টুকে আমার কাছে বিয়ে দিবি? কলি ফিক করে হেসে দিয়ে বলল, তোমার বিয়ের বয়স হয়েছে, বাচ্চা মানুষ তুমি। তুমি দাঁড়াও, আমি এখনই বড় আব্বুকে বলে দিব তুমি আমার বেস্ট টুর সাথে লাইন মারার চেষ্টা করছো। বলেই কলি ডাকতে শুরু করলো, বড় আব্বু। তার আগেই আদিব কলির মুখ চেপে ধরে বলল, এই রকম বোন থাকার থেকে শ্যাও থাকা অনেক ভালো। কলি আদিবের হাত কামড়ে দিয়ে বলল, তাহলে আমাকে তোমার শ্যাও বানিয়ে নাও। আমার তো অনেক বন্ধু আছে কিন্তু একটাও শ্যাও নেই। আদিব মুখ বাঁকিয়ে বলে, ই ঠেকা পড়ছে আমার। কলি বেশ কিছুটা সিরিয়াস হয়ে বলল, তোমার নামে রিমঝিমের বাবা পুলিশ কমপ্লেন করছে। নিচে গিয়ে দেখো ডজন খানেক পুলিশ এসেছে তোমাকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে বলে। আদিব কলির মাথায় গাড্ডা মেরে বলল, কেন, তোর বেস্ট টুকে কি আমি তুলে এনে বিয়ে করেছি যে আমার নামে পুলিশ কমপ্লেন করবে? আমি যদি বলি তুমি তুলে আনছো, তাহলে সবাই বিশ্বাস করবে আর তোমাকে তুলে নিয়ে যাবে জেলখানায়। আর দিন রাত তোমাকে দিয়ে থালা বাটি মাচাবে। বলেই কলি হিহি করে হেসে ছুটল আদিলের রুমের দিকে। আদিব কলির কথা একটু একটু বিশ্বাস করে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। গিয়ে সত্যি অবাক হলো, এতগুলা পুলিশ কেন এসেছে এই বাড়িতে, তাও আবার সকাল সকাল। সোনালী তালুকদার সকালে উঠে মেয়ের জন্য হালকা নাস্তা রেডি করে নিয়ে এসেছেন কিচেন রুমে। কালকে তিনি আয়রার সাথেই ছিলেন। আয়রা সকালে একবার জ্ঞান ফিরেছিল, তারপর কিছু সময় মায়ের সাথে কথা বলে আমার ও শুয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে কি হয়েছিল তার সাথে তেমন কিছু মনে করতে পারছে না। কলির রুমের বাইরে থেকে ডাকলো আদিল এবং ইরাকে। ইরা কেবল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। তখনই দরজার বাইরে থেকে ডাকলো কলি। সাথে সাথে ইরা গিয়ে দরজা খুলে দিল। কলি ইরাকে উদ্দেশ্য করে বলল, সরি ভাবি, সকাল সকাল তোমাকে ডিস্টার্ব করার জন্য। ইরা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আরে আমি কোনো ডিস্টার্ব হয়নি। কিছু বলবা? কলি আস্তে আস্তে বলল, ভাবি বাইরে পুলিশ এসেছে, বড় আব্বু ভাইয়াকে ফ্রেশ হতে বলল, যখন তখন রুমে চলে আসতে পারে। বলেই কলি চলে গেল। ইরা আদিলকে ডেকে তুলল। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আদিল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। সে জানতো পুলিশ আসবেই। প্রায় 10 মিনিট পর আদিব সাথে করে আব্দুল মামুনকে নিয়ে আদিলের রুমের সামনে গেল। আব্দুল মামুনের সাথে আরো কয়েকজন পুলিশ এসেছে কিন্তু আশরাফ শিকদার তাদেরকে উপরে যাওয়ার জন্য কোনো পারমিশন দেননি। তাই শুধু মামুনকে নিয়ে যায় আদিব। মামুন হালকা কাশি দিয়ে ভেতরে প্রবেশ করলেন। সামনেই আদিল। আদিলের সাথে আব্দুল মামুন হাত মিলিয়ে গিয়ে বসলেন সোফায়। মামুন আলতো হেসে ইরাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছে মিসেস শিকদার? ইরা অল্প ওরে জানাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন ফের আবারও প্রশ্ন করে, কেমন ছিল কালকের জার্নিটা? কেমন দেখলেন চেনা মানুষের অচেনা রূপ? ইরা মানে না বুঝতে না পারলেও ইঙ্গিতটা যে আদিলকে ঘিরে করেছে তা বেশ ভালো করে বুঝতে বাকি রইল না। ইরা প্রতিওরে জানাই, একদম কুয়াশার মতন পরিষ্কার। মামুন ফিক করে হেসে দিল ইরার কথাই আর জবাবে বলল, কুয়াশা আবার নাকি পরিষ্কার? হাস্যকর মিসেস শিকদার। ইরা অল্প হাসতেই ওর করল, আজকাল তো রাতের অন্ধকার ও দিনের থেকে বেশি তীব্র আলো দেয়। সব দুরাশার পরিচ্ছেদ এখনো আমার অজানা। আব্দুল মামুন আর কথা বাড়ালেন না। তিনি বুঝতে পারলেন মিসেস শিকদারের এখনো তার স্বামীর সম্পর্কে সবকিছু অবগত নয়। হয়তো আস্তে আস্তে জেনে যাবে। সবে মায় কিছুটা ধারণার রেশ পেয়েছে মায়। হয়তো খুঁজে বের করার মতন ব্যথ চেষ্টা করবে আমাদের মতন। মামুন ভারী নিঃশ্বাস টেনে বলল, মিসেস শিকদার, এক কাপ কফি তো খাওয়া যেতেই পারে। অবশ্যই, আমি বানিয়ে নিয়ে আসছি। বলেই ইরা চলে গেল কিচেনে। আদিব গিয়ে বসল সোফার এক পাশে। আদিল ফোন চাপছে। সে বুঝতে পারছে হয়তো মামুন কোনো ধারণা পেয়েই এই বাড়িতে এসেছ। আদিল ইরাকে বেরিয়ে যেতে দেখে পায়ের উপর পা তুলে মামুনকে ইঙ্গিত করে বলল, অল্প বয়সে মরার ইচ্ছেটা সবারই থাকে, বিশেষ করে পুলিশ প্রশাসনদের। তাদের মরার পাখনা গজালে আমি কিভাবে বাঁচাবো বলেন? মামুন আলতো হেসে বলল, ঠিক বলেছেন। মরতে যখন হবেই আগে মরে যাওয়াটাই তাতে হয়তো পাপের খাতায় পাপের পরিপূর্ণতা কম হবে। আদিল শয়তানি হেসে বলল, ঠিক বলছেন। আর হ্যাঁ, পুলিশ সব সময় ঠিকই বলে মরার আগ পর্যন্ত। বয়স কম আপনার। এই বয়সে আমার পেছনে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে অন্য কোথাও গিয়ে এন্ট্রি দেন, ভালো ফলাফল পাবেন। আমার পেছনে পড়ে থাকলে মৃত্যু অনিবার্য।
বারবার মৃত্যুর কথা বলে ছোট করবেন না আমাকে শিকদার সাহেব। আমি আপনার ছোট খাটো হুমকিতে একটু ও ভয়ে পাচ্ছি না। পয়েন্টে আসেন। প্রিয়াস কোথায়? আদিলের সোজা সাপটা ওর। আই ডোন্ট নো। মামুন হাসল খুব করে। আর বলল, আপনি সিউর ছিলেন তাই না? আমরা মেয়েদের কাছে থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা আবার ওই বাড়িতে অ্যাটাক করতে তার আগেই সমস্ত ইনফরমেশন ভ্যানিশ করে দিলেন। আপনার জবাব নেই শিকদার সাহেব, আর কতদিন এইভাবে চলবে? আদিল বাঁকা হেসে বলল, আপনি এখনো আমাকে চিনতে পারেননি। আমি শুনেছি আপনি নতুন এই এলাকায় এসেছেন, তাই আমি বলবো একটু খোঁজ খবর নিয়ে না হয় আর কয়টা দিন পর দেখা করবেন। সামনেই আমার নির্বাচন, আপনাকে পেয়ে মনে হলো আমার আরেকটা ভোট বেড়ে গেল। আব্দুল মামুন উঠে দাঁড়াতে দাঁড়াতে হিংস্র বাঘের মতন গর্জন করে বলে, আপনার কনফিডেন্সের লেভেল আমি শিহরিত। যাই হোক, যা করছেন সবার আড়ালে ওইটা আড়ালেই থাকুক। প্রকাশ হলে আমার মনে হয় আপনার গলায় আপনার বই চুরি চালিয়ে দিবে সবার আগে। গড ব্লেস ইউ। আবার অতি শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ। বলেই আব্দুল মামুন হাঁটতে শুরু করলেন। যেই রুম থেকে বেরিয়ে যাবে তার আগেই আদিল শয়তানি হাসি দিয়ে বলল, আমি আপনাকে বিনা বেতনে মানে ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি। আপনার নিজের জানের মায়া নাই বা থাকতে পারে, কিন্তু পরিবারের জন্য অন্তত মায়াটা বাঁচিয়ে রাখবেন। আব্দুল মামুন অল্প হেসে ওর করল, ধন্যবাদ ফ্রিতে এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি অবশ্যই মনে রাখব। বলেই আব্দুল মামুন এলোমেলো পায়ে হাঁটতে শুরু করলেন। আর ভাবতে লাগলো, প্রমাণ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস করে না। এত দুর্নীতি করার পরও দিব্যি ভালো মানুষের মতন চলাফেরা করছে। পুলিশের থেকে ও 2 ধাপ এগিয়ে আছে। বাপ ছেলে সব এক একটা শয়তান এর বড় ভাই। ইরা নিচ থেকে কফি নিয়ে উপরে আসছিল, ঠিক তখনই দেখা হয় আব্দুল মামুনের সাথে। মামুন অল্প হেসে বলল, আজ আসি মিসেস শিকদার, আবার আরেক দিন এসে রিল্যাক্সে আপনার হাতের বানানো কফি খেয়ে যাব। ইরা প্রশ্নের ওর দেয়ার আগেই আব্দুল মামুন এলোমেলো পায়ে বেরিয়ে গেলেন। তার 2 মিনিট পর আদিব ও বেরিয়ে চলে এলো। ইরা কফি কাপটা হাতে করে নিয়ে এগিয়ে গেল রুমের দিকে। আদিল কার সাথে যেন অল্প আওয়াজে কথা বলছিল, ইরাকে দেখার সাথে সাথে কলটা কেটে দিল। ইরা কফির কাপটা টেবিলের উপর রেখে বিছানা গুজাতে লাগলো। আদিল এগিয়ে গিয়ে কফিটা হাতে নিয়ে খেতে খেতে বলল, নেক্সট টাইম থেকে আমি বাদে অন্য কারোর জন্য কফি বানানো তোমার জন্য নিষেধ। ইরা অল্প তাকিয়ে আদিলের কথাটা এড়িয়ে গেল, বর মন দিল কাছে। আদিল দুলনাই দুলতে দুলতে মিষ্টি আওয়াজে ইরাকে উদ্দেশ্য করে বলল, কফিটা অনেক বেশি মিষ্টি হয়েছে। ঠিক তোমার মতন বউ। ইবা ভাবলেশীন হয়ে বসে আছে বিছানায়। সে কিছু বলতে চাই আদিলকে, কিন্তু কিভাবে বলবে ইরা বুঝতে পারছে না। তাই না চাইতেও এক নিঃশ্বাসে আদিলকে উদ্দেশ্য করে বলে উঠল, সামনেই আমার ফাইনাল এক্সাম। আর কতদিন আমি কলেজে না গিয়ে এইভাবে ঘরে বসে থাকব? আদিল ইরার কথাকে তেমন সিরিয়াস ভাবে নিল না। সে নির্বাচন নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত। কিছুক্ষণ পর আদিল আশরাফ শিকদারের সাথে নির্বাচনের কাজে যাবে। আদিব যাবে তার মায়ের সাথে অফিসে। আদিল জুতা পরতে পরতে বলল, কলেজে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাসায় পড়াশোনা করো, শুধু এক্সাম হলে গিয়ে পরীক্ষা দিবা। ইরা কিছুটা জিদ করেই বলল, আমি কলেজে যেতে চাই মানে যেতে চাই। আদিল চোখ গরম করে তাকিয়ে বলল, কারণটা কি শুধুই কলেজ নাকি নাগরের সাথে এর দেখা করাটা? ইরা উঠে দাঁড়ালো। আদিলের কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইরা রাগ চেপে রুম থেকে বেরিয়ে যেতে চাইলে আদিল ইরাকে টেনে দেয়ালের সাথে ঠেলে রিড়ি করে বলল, এই রূপ, এই তেজ, এই জিদ সবকিছুই আমার। আর তুমি নামক মানুষটাও আমার। তোমার এই চাহনিতে বারবার আমি দিশেহারা হয়ে যাই। আমাদের পবিত্র মিলনটা করতে এত বাধা কিসের? ইরা মুহূর্তেই কপাল কুঁচকে ফেলল। ছাড়েন, আমাকে ব্যথা লাগছে আমার। আদিল ইরার কথা উপেক্ষা করে ইরার কপালে আলতো করে একটা চুমু এঁকে বলল, আমি আমার পূর্ণতা বলতে শুধু তোমাকেই বুঝি বউ। ইরা অল্প কথায় ওর করল, এ কেমন পূর্ণতা শিকদার সাহেব? যেখানে ভালোবাসার থেকে ঘৃণার পরিমাণটা বেশি। ঘৃণার পরিমাণটা বাড়িয়ে নাও আমার তেজি বউ। সামনে আরো অনেক রাগ টালতে হবে। মানে? আর মায়ে কিছুদিন তারপর তুমি না চাইতেও আমাকে ভালোবেসে ফেলবে। শুধু নির্বাচনটা হতে দাও। বলেই আদিল বেরিয়ে গেল রুম থেকে। আশরাফ শিকদার বসে আছেন সোফায়, খবরের কাগজ পড়ছেন। আদিল এগিয়ে গেল আশরাফ শিকদারের কাছে। গিয়ে কপাল কুঁচকে ফেলল। পুলিশকে বাসায় অ্যালাউ করার কি মানে ড্যাড? আশরাফ শিকদার খবরের কাগজটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, আমার পারমিশন ছাড়াই আমার বাড়িতে আসার অনুমতি উপর মহল থেকে নিয়ে আসছে। এইখানে বাধা দেয়ার আমার কোনো রাইট ছিল না। আশরাফ শিকদার আদিলকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো বিষয় নিয়ে নার্ভাস ফিল করছো? মানে? আমাদের বাড়িতে পুলিশ কমিশনার এসেছিল বলে। নো ড্যাড।
এই রকম পুলিশ হাজারটা আমার পায়ের কাছে পড়ে থাকলেও আমি নার্ভাস হব না। কিন্তু নতুন কমিশনারটা পাক্কা গোয়েন্দা। ওকে অন্য থানায় ট্রান্সফার করে দাও। ওকে আমি দেখছি, তুমি টেনশন করো না। চলো এবার বের হয়। বলেই আশরাফ শিকদার দাঁড়িয়ে হাঁটা শুরু করলেন। ইরা হঠাৎ করে পেছনে থেকে ডেকে বলল, আপনার ফোনটা নিয়ে যান। রুমে ফেলে এসেছিলেন। আশরাফ শিকদার দাঁড়ালেন না, হেঁটে চলে গেলেন বাড়ির বাইরে। আদিল এগিয়ে গিয়ে ফোনটা নিয়ে আসলো আর বলল, এই না হলে ঘরের বউ। আজকে মনে হলো বিয়ে করাটা বুঝি সার্থক। ইরা অল্প হেসে উড়ে জানালো, তাই? আপনার ভাইকে যেখানে রেখে আসছেন সেখানে থেকে যদি ফ্যানিশ হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে শিকদার সাহেব? আদিল চমকে উঠল। শুধু যে চমকে উঠল এমনটা নয়, রীতিমতো অবাক হলো। ইরার কথা বুঝতে পেরে ও না বুঝার অভিনয় করে বলল, মা, মানে কি বলছো এসব? ইরা বলল, হয়তো মানেটা ঠিক বলছি, নয়তো আপনার মতন সুদাম দেহির পুরুষ আমার মতন ছোট মানুষের কথা শুনে কি আর আমতা আমতা করবে? আদিল রেগে গিয়ে বলল, ফাজলামি করো আমার সাথে? কেন, আপনি কি আমার বেয়াই লাগেন? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার বউ বলে কথা, এতটুকু সাহস থাকাটা তো জরুরি, তাই না? তাছাড়া আপনি তো বলেছিলেন আপনি আমার সাহসিকতার প্রেমে পড়েছিলেন, তাও আবার আমার থাপ্পড় খেয়ে। ভুলে যাবেন না সবকিছু। আমি আবার সব ভুলে যাওয়া মানুষকে মারি না, মনে করিয়ে তারপর আস্তে ধীরে মারি। ইরা, আহারে, এত কষ্টের পর ও কিনা নিজের ভাইকে বাঁচাতে পারলেন না। ইরার কথাটা যেন আগুনে ঘি জ্বালার মতন কাজ করল। ইরা কথা শেষ করে উল্টো দিক ঘুরে রুমে যেতে যেতে গুনল, 1, 2, 3। সাথে সাথে কল আসলো আদিলের নাম্বারে। অচেনা নাম্বার। আদিল কাপা কাপা হাতে ফোন রিসিভ করতে ভেসে আসলো, স্যার আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমরা ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। বলেই ফোনটা কেটে দিল। ইরা 2 তলায় নিজের রুমের সামনে বেকনিতে দাঁড়িয়ে আদিলের দিকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আপনার দিনটা শুভ হোক শিকদার সাহেব। অহনা শিকদার আদিবকে নিয়ে অফিসে যাবেন। আজকে কলির ফার্স্ট সেমিস্টারের এক্সাম। কলি রেডি হয়ে আসছে কলেজে যাবে বলে। তাই অহনা শিকদার আদিবকে বললেন, তুমি কলিকে কলেজে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসবা ঘন্টা খানেকের মধ্যে। আদিব মনে মনে ভাবল, আহা মেঘনা চাইতেন চল। আদিব খুশিতে গদগদ হয়ে বলল, কেন মম, আমার ঠেকা পড়ছে, ওরে প্রতিদিন কলেজে নামিয়ে দিয়ে আসবো। ওরে বলো ড্রাইভারের সাথে করে কলেজ যেতে। সাথে সাথে কলি বলে উঠল, বড় আম্মু, আমি তোমার ছেলের সাথে একদম কলেজে যাব না, আমি ড্রাইভার আঙ্কেলের সাথেই যাব। অহনা শিকদার চোখ গরম করে তাকালেন আদিবের দিকে। বাইরের জীবনটা কারোর জন্য সেফ নয়। সামনেই নির্বাচন, সায়র অভাব নেই, কোনো রকম রিস্কের দরকার নাই। অহনা শিকদার চোখ গরম করে তাকালে আদিব বলে উঠল, শুধু আজকেই জন্য মম, আমি তোমার মেয়েকে নামিয়ে দিয়ে আসব। আর নেক্সট টাইম কখনোই না, তুমি বললা তাই নিয়ে যাচ্ছি। মম, তোমার মেয়েকে বলো। কি বলবো? গাড়িতে বসে যেন গ্যাঙ্গ করে আমার মাথাটা যেন না খাই। কলি মুখ বাঁকিয়ে বলল, আমার বয়েই গেছে তোমার মাথা খেতে। আব্বু বাজার থেকে বড় রুই মাছ আনছে আজকে, আমি ওইটার মাথায় খাবো। খাওয়া ছাড়া আর কি পারিস? এইবার যদি A+ না পেয়েছিস সোজা বিয়ে দিয়ে দিব। কলি কপাল কুঁচকে বলল, আমি প্রথম সেমিস্টারের এক্সাম দিতে যাচ্ছি, ফাইনাল এক্সাম না। তোমাকে ডক্টর কে বলবে? সবাই তোমাকে গাদা বলে ডাকবে, আর আমিও। আদিব কান টেনে বলল, পাকা বুড়ি, তোরে আমি 80 বছরের বুড়া বেডার কাছে বিয়ে দিয়ে দিব। অহনা শিকদার চোখ পাকিয়ে তাকালেন, কি হচ্ছে আদিব? কলি ছোট মানুষ, ওকে নিয়ে যাও আর তাড়াতাড়ি চলে আসবা অফিসে। জুথি সকাল সকাল শাশুড়ির সাথে বাড়ির সমস্ত কাজ করেছে, সকালের খাবারটাও খেয়ে নিয়েছে একসাথে। ঈশান রুমে বসে বসে কম্পিউটার কি যেন কি করছে। জুথি মাথায় চিরুনি চালাতে চালাতে ঈশানকে বলল, আমি কলেজ যেতে চাই, আর আমি পড়াশোনাও করতে চাই। ঈশান কথা শুনেও না শোনার নাটক করে নিজের কাজ চালাতে থাকলো। জুথির বেশ বিরক্তি লাগলো, তাকে কি কেন ভাবে ইগনোর করলো ঈশান। জুথি চিরুনিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় ঈশানের পাশে গিয়ে বসো আর কম্পিউটারটার সাথে সাথে বন্ধ করে দিল। আর রাগে ফুসফুস করতে বলল, ফোকাস মি, রাইট নাও। ঈশান যেন একটু সিরিয়াস হলো, ভাবলেশীল গলায় বলল, ইয়েস ম্যাডাম বলুন। আমি কলেজে যেতে চাই, আর পড়াশোনা করতে চাই। তো আমি কি করতে পারি? আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, তবে আপনি চাইলে ও আমার পড়াশোনা আটকাতেও পারবেন। কেন পারবো না তোমার পড়াশোনা আটকাতে? কারণ আমি পড়াশোনা করতে চাই তাই। পড়াশোনা করে কি হবে? পড়াশোনা না করে কি হবে? ঈশান চেতে গিয়ে বলল, পড়াশোনা করলে সারাদিন ব্যস্ত থাকবা, স্বামীকে সময় দিবা না, নয়তো অন্য বেডার সাথে পালিয়ে যাবা। আমি কষ্ট করে আমার টাকা খরচ করে তোমাকে পড়াশোনা করাবো,
আর তুমি কিনা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে অন্য বেডার হাত ধরে চলে যাবা। নো চান্স। পড়াশোনার দরকার নাই, বাড়িঘর সামলাও আর বাচ্চা সামলাও। যুথি কাদো কাদো মুখ করে বলল, সব ঠিক আছে কিন্তু আমার বাচ্চা কোথায়? ঈশান দুষ্ট হেসে বলল, দেখাচ্ছি। বলেই ঈশান এক হেঁচকি টানে নিজের কাছে টেনে আনল যুথিকে। যুথির টানের গতি সামলাতে না পেরে ঈশানের বুকের উপর গিয়ে ধপাস করে পড়ল। ঈশান যুথিকে বিছানায় শুয়ে দিয়ে উপরে উঠে নিজের ঠোঁট জোড়া দিয়ে যুথির ঠোঁট দুটোকে আবদ্ধ করে নিল। যুথির নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, শরীর কাঁপছে। ঈশান প্রায় আরো 5 মিনিট ধরে যুথির ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের জড়িয়ে রাখে। ঠোঁট ছেড়ে দিয়ে মুখ ডোবাই যুথির গাড়ে। যুথি শক্ত করে ঈশানের গেঞ্জি আঁকড়ে ধরে রেখেছে, কয়েক জায়গার বড় বড় নখের দাগ বসে গেছে এতক্ষণে। ঈশান যুথির গলায় পেছনেও ওড়নাটাকে একটানে বুকের উপর থেকে সরিয়ে ফেলল, আবারও মুখ ডুবিয়ে দিল যুথির দোবদোবে ফর্সা গাড়ে। আপাতত যুথির ভারী নিঃশ্বাস ছাড়া অন্য কোনো কিছু শোনা যাচ্ছে না। নিঃশ্বাস উঠা নামা করছে প্রতিনিয়ত। ঈশান যুথির জামাটাকে উপরের দিকে তুলতে যাবে, তখনই কল আসে ঈশানের ফোনে। বেশ কয়েকবার রিং হয়। ঈশান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ পড়তেই দেখে আদিলের নাম্বারে বিরক্তি নিয়ে কল রিসিভ করে। শালার জীবনটা শেষ করে দিলি, অসময়ে ফোন দেওয়ার দরকারটা কি? আদিল রাগে কটমট করে বলল, হসপিটালে আয় অতি দ্রুত, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বলেই আদিল কলটা কেটে দিল। হয়তো ইমার্জেন্সি কিছু হবে। ঈশান নেমে গেল যুথির উপর থেকে। যুথির এলোমেলো চুল, নিঃশ্বাস এলোমেলো। ঈশান বুঝে ও না বুঝার অভিনয় করে বলল, রাতের জন্য রেডি হও। রাতের ছাড়টা কিন্তু তুমি পাবে না। বলেই ঈশান ওয়াশরুমে চলে গেল। আর যুথি নিজপর গায়ের উপর কমফোর্ট জড়িয়ে শুয়ে পড়ল। মনে মনে বেশ কিছুটা লজ্জাও পেল। এই প্রথম ঈশান তার এত কাছে এসেছিল, ভাবতে গেলেও যেন শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল হসপিটাল। আসসালামু আলাইকুম শিকদার সাহেব, যে কেমন আছেন? আব্দুল মামুনের তিনখ কথাই আদিল রাগে রিড়ি করে উঠল। আশেপাশে প্রেস মিডিয়া দেখে শান্ত গলায় আস্তে ধীরে বলল, তোমাকে আমি দেখো নিব ইডিয়েট। তুমি আদিল শিকদারের পেছনে পড়ে নিজের অনেক বড় ক্ষতি করলা, অনেক প্রস্তাতে হবে তোমাকে। আব্দুল মামুন কিছুটা অবাক হওয়ার নাটক করে বললেন, হে কি বলছেন আদিল শিকদার? আমরা তো আইনের লোক, আমরা তো কোনো কারণ ছাড়া তো শুধু শুধু আপনার পেছনে পড়ে থাকবো না, তাই না বলেন? আদিলের তীর্ণক ওর, আমার ভাইয়ের যদি কিছু হয় আমি এক একটাকে গুলি করে মারব। আব্দুল কিছুটা সিরিয়াস হয়ে বলল, আপনার ভাইয়ের যা হওয়ার তা অলরেডি হয়ে গেছে, টেনশন করবেন না। এখন শুধু টপ করে সোজা উপরে চলে যাবে। দুঃখ হচ্ছে আপনার জন্য, এত কষ্টের পরও নিজের ভাইকে বাঁচাতে পারলেন না। আদিলের বাকি রইল না এক এক করে দুই মিলাতে। তার মানে এইগুলা ইরার কাজ। ইরার তো ফোনটা নাই, কিভাবে কি করলো সব যেন মাথার উপর দিয়ে গেল। কিভাবে কি হলো ভাবতে থাকে আদিল। তার মাঝেই আব্দুল মামুন বলে উঠে, আমার মনে হয় কেউ ইচ্ছা করে আপনার ভাইয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। সমস্যা নাই, আপনি মাইন্ড করবেন না। হয়তো তার গাড়ির ব্রেক ফেল ছিল, নয়তো সে নতুন গাড়ি চালাতে পারত না আর কি। চিন্তা করবেন না, আইনের লোক আছে তো আপনাদের পাশে সাহায্য করার জন্য। আদিলের এই মুহূর্তে ইচ্ছে করল মামুন এর বুকে গুলি চালিয়ে দিতে। আদিল অল্প হেসে বলল, আসছিস তাই না আগুনে কি জ্বালতে? আব্দুল মামুন যেন পরের কথাটা শুনল না। আদিলের থেকে বেশ দূরে চলে গিয়ে বসল পায়ের উপর পা তুলে। আদিল লক্ষ্য করল সবকিছু, কিন্তু কিছু বলল না। এই মুহূর্তে ঝামেলা করার ইচ্ছা নেই তার, নয়তো তাকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি ঘুরিয়ে নিয়ে আসত। আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছে আদিল আর আশরাফ শিকদার। আইসিইউ এর ভেতরে থেকে কয়েকজন ডক্টর বেরিয়ে আসলেন। আদিল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি অবস্থা এখন রোগীর? ডক্টর ফাইল চেক করতে করতে বলল, প্লিজ আপনারা আমার চেম্বারের আসেন, বসে কথা বলি। ডক্টর ফাইল চেক করে খুব স্বাভাবিক নাই বললেন, রোগীর যে ক্লিনিক্যাল অবস্থা, বেঁচে থাকবে হয়তো আশা করা যায়, তবে প্যারালাইসিস হয়ে বেঁচে থাকবে। আমার মনে হয় এই রকম ভাবে বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা। আদিল শান্ত গলায় বলল, আচ্ছা আমরা যদি দেশের বাইরে নিয়ে যাই তাহলে কেমন হয়? ডক্টর এর সহজ সরল উক্তি, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন, আমি নিষেধ করব না, তবে আমার পার্সোনালি মনে হয় কোনো লাভ হবে না, আরও রিস্ক বেড়ে যাবে। আপাতত মাসখানেক তো হসপিটালে থাকতেই হবে। এখন আপনারা যা ভালো মনে করেন। আদিল আর কথা বাড়ালো না, উঠে দাঁড়ালো। আশরাফ শিকদারকে নিয়ে সোজা পায়ে বেরিয়ে আসলো হসপিটাল থেকে। আব্দুল মামুন পুরো বিষয়টা খেয়াল করল। হসপিটাল থেকে বের হওয়ার সাথে সাথে প্রেস মিডিয়া ঘিরে ধরল। স্যার, স্যার, সবার এমন চিল্লাচিল্লি দেখে আদিল বেশ বিরক্ত হলো। পুলিশ যেন তাদেরকে আটকাতেও পারছে না। তাই আদিল বেশ চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনাদের? প্রশ্ন থাকলে শান্তভাবে করেন, এমন অসভ্যের মতন চিল্লাচিল্লি করছেন কেন?
আদিলের কথায় সবাই বেশ অপমানিত বোধ করল। আর এক এক করে সবাই প্রশ্ন করতে লাগলো, স্যার আপনার ভাইকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলেন? আপনাদের কি ব্যক্তিগত কোনো শেও আছে? আদিল কিছুটা অল্প হেসে ওর করল, না এখন পর্যন্ত কারা মেরে আমার ভাইকে তার সন্ধান এখনো পায়নি। আর হ্যাঁ আমাদের ব্যক্তিগত শেও থাকবে এটাই স্বাভাবিক তাই না? আদিল ব্যাস এতটুকুই বলে চলে আসলো গাড়িতে আশরাফ শিকদারকে নিয়ে। আশরাফ শিকদার কিছুটা চিন্তিত গলায় বললেন, কে করতে পারে এমন? আমার তো এমন শেও ছিল না। তোমার কি কাউকে সন্দেহ হয় মাইসান? ডিগ্রি 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 কলেজের এক সাইড করে গাড়ি রেখে দাঁড়িয়ে আছে কলি আর আদিব। কলি কলেজের ভেতরে প্রবেশ করতে চাইলে আদিব নিষেধ করে আর বলে, রিমঝিমকে নিয়ে তারপর কলেজের ভেতরে যা, যদি রিমঝিম আবার হারিয়ে যায় তখন আবার আমার কি হবে? কলি ফিক করে হেসে দিয়ে বলে, ও যদি বাসা থেকে কলেজ পর্যন্ত আসতে পারে তাহলে কেন কলেজ গেটের ভেতরে দিয়ে কলেজে ঢুকতে পারবে না? হারিয়ে যাবে তোমার এমনটা কেন মনে হয় ভাইয়া? আদিব কপাল কুঁচকে ফেলল, তুই কি সায়েন্সের স্টুডেন্ট? কলি একটু ভাবে নিয়ে বলল, হ্যাঁ তুমি এইটাও জানো না? এর জন্যই তোর মাথায় এত গোবর। কলি রাগে কটমট করতে লাগলো আর বলল, তুমি যে ডক্টর হয়েছ তোমার কোনো সাবজেক্ট এখন নিশ্চয় বলবা না তুমি আর্টসের স্টুডেন্ট? আদিব যেন টুস্করের দরা খেয়ে খেল, সে নিজেই তো একজন ডক্টর। তাহলে আদিব কলিকে কি ওর দিবে ভাবতে লাগলো, তখনই হুট করে কোথা থেকে যেন রিমঝিম এসে হাজির। রিমঝিম কলির কাছে এগিয়ে বলল, এখনো এইখানে দাঁড়িয়ে আছিস কেন? আর মায়ে 15 মিনিট আছে, চল ভেতরে তাড়াতাড়ি। আদিব কপাল কুঁচকে ফেলল, কার জন্য সে এখন দাঁড়িয়ে ছিল তাকে ইঙ্গিত করে ভেতরে যাওয়া হচ্ছে। আদিব কর্কট গলায় বলল, এই মেয়ে তোমার নাম্বারটা আমাকে দাও। জি ভাইয়া, নাম্বারটা দাও আমাকে। রিমঝিম ছোট কথায় ওর করল, আমি তো ফোন চালাই না। আদিবের ছোট মনটা যেন আবার ভেঙে গেল। আদিব আর পেছালো না, বরং বলল, তোমার আম্মুর নাম্বার দাও। রিমঝিম মাথা নত করে বলল, আমার তো নাম্বার মুখস্থ নেই। আদিব কপাল চাপড়ে বলল, সালার কপাল, সব সময় আমার সাথেই কেন এমন হয়? আর কতগুলো দিন আমি সিঙ্গেল থাকব? তুমি যাও, আমি ঠিক ম্যানেজ করে নিব। রাত 8টার পর ইরা টেবিলে বসে পড়াশোনা করছে। সামনেই ফাইনাল এক্সাম, কিছুদিন কলেজে না যাওয়ার ফলে পড়াশোনায় অনেকটাই পিছিয়ে গিয়েছে। অহনা শিকদার একবার এসেছিলেন ইরার সাথে কথা বলতে। ইরা পড়তে বসেছে দেখে কথা না বলে বরং তিনি এক কাপ কফি দিয়ে চলে গেছেন নিজের রুমে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফলে মাথা চিমচিম করছে। আদিলের পরিহিত ব্ল্যাক কোট হাতে নিয়ে রুমে প্রবেশ করতেই ইরা অল্প তাকিয়ে আবার নজর দিল পড়ার টেবিলে। আদিলের মুখে অতিরিক্ত চিন্তার ছাপ। আদিলকে দেখে ইরা কিছুটা মিটমিট করে হাসল। আদিল সোজা হেঁটে গেল ইরার দিকে। টেবিলের উপর রাখা কফিতে চুমুক দিতে দিতে বলল, তোমার ফোন বের করো রাইট নাও। ইরা কিছুটা চমকে উঠল, বেশ দ্বিধা বোধ করে করল, কিসের ফোন? আদিল চায়ের কাপটাকে ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে রিড়ি করে বলল, তুই আমার পেছনে লাগলি কেন? আমি তোর স্বামী হই, ঘরের মানুষ হই, আমাকে শ্যাও বানিয়ে দিলি। ইরা চুপ করে আছে, কথা বলছে না। তা দেখে আদিল আরো ক্ষিপ্ত মেজাজ হারিয়ে ফেলল, কোয়ার বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার পেছনে কল কাঠি নাচিস? এখন মনে হচ্ছে তোকে জানে মেরে দেয়। ইরা যেন আর চুপ থাকতে পারল না, উঠে দাঁড়ালো, এগিয়ে গেল আদিল এর দিকে, শার্টের কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে বলল, আপনার হাতে আমার মৃত্যু মঞ্জুর হোক। আদিলের রুহু যেন কেঁপে উঠল ইরার শেষ প্রতিটি ব্যাকে। সে তো তাকে মারতে চাই না, ভালোবাসতে চাই, নিজের কাছে রাখতে চাই, সুন্দর একটা সংসার সাজাতে চাই। আদিল আর উচ্চেতে উঠে বলল, অসম্ভব ভালোবাসি তোমাকে। মৃত্যু তো দূর থাক, আমি কোনো রকম আঁচও আসতে দিব না। আমি আমার পূর্ণতা বলতে শুধু তোমাকেই বুঝিব। আদিল ইরার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলল, আমি আমার পূর্ণতা বলতে শুধু তোমাকেই বুঝিব। ইরা অল্প হেসে ওর করল, ভালোবাসেন আমাকে? আদিল এবার ইরাকে ছেড়ে ছিল ইরাকে। নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটাও হয়তো তোমার কল্পনার বাইরে হবে। তোমার ভাবনারা যেখান গিয়ে ক্লান্ত হবে, আমার ভালোবাসা ঠিক সেখানে থেকেই শুধু হবে। আমার ভালোবাসার গভীরতা মাপতে চাইলে ভালোবাসতে হবে তোমাকেও। তুমি আকাশের দিকে তাকিয়ে ঠিক যতটুকু দেখতে পাও, আমি ঠিক তোমাকে তার 3 গুণ বেশি ভালোবাসি বউ। আদিল একটা দীর্ঘশ্বাস টেনে ফের আবারও বলল, আমি আমার পূর্ণতা বলতে আমি শুধু তোমাকেই বুঝি। জীবন শেষ হয়ে যাক, যুগ বছর পার হয়ে যাক, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন অটল থাকুক বউ। ইরা আদিলের কথা শুনে ঝরো ঝরো করে কেঁদে উঠল। এতটা ভালোবাসার পর কিনা সবসময় নিজের স্বামীকে ভুল বুঝে। তার কাছে তো আদিলকে ঘিরে কোনো খারাপ কিছুর কোনো প্রমাণ নেই। যে আদিল খারাপ নাকি ভালো,
ইরাকে কান্না করতে দেখে আদিল এগিয়ে গেল ইরার দিকে, চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল, কি হলো, বাচ্চাদের মতন ফ্যান ফ্যান করে কান্না করছো কেন? দেখতে ঠিক কতটা বাজে লাগছে যেন। ইরা আদিলের মুখে এমন অদ্ভুত কথা শুনে আবার ও ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠল। আদিল যেন কিছু বুঝে উঠতেই পারল না কি হয় এই মেয়ের। ইরা আলতো করে বেশ অনেকখানি ভালোবাসা নিয়ে আদিলকে বলল, আমিও আপনাকে ভালোবাসতে চাই। আদিল যেন কানে ভুল শুনল। কি বলছে তার প্রতিনি বউ? আদিল ইরার সামনে গিয়ে চোখের দিকে তাকিয়ে কপালে গাড়ে হাত দিয়ে খুব সিরিয়াস হয়ে বলল, কি খাইছো বউ উল্টা পাল্টা? নাকি জ্বর ঠান্ডা বাতিয়ে বসে আসো? ঠিক আছো তুমি? ইরা নাক সিটকিয়ে বলল, আপনি আসলেই একটা বাজে লোক। আর আনুমান্তিক পুরো 100-তে 150। যান সরেন এখান থেকে। আদিল মিষ্টি করে হেসে বলল, তোমার মুখে এত মিষ্টি কথা আমার পুষাই না বউ, তিতা কথাটাই বেশ মজা লাগে শুনতে। বেশি মিষ্টি কিন্তু ডায়াবেটিসের জন্য ভালো না। তাছাড়া আমাদের বংশে আবার ডায়াবেটিসের সংখ্যাটাও একটু বেশি। ইরা আদিল দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে মিষ্টি করে আর কিছু বলবো না আপনাকে। বলতে বলতে ইরা চড়িয়ে গেল আদিলের দিকে। কিছুক্ষণ আগে যে শার্টের কলার টেনে ধরে রেখেছিল, সেই শার্টের বোতামগুলোকে খুলতে লাগলো। একটা একটা করে শার্টের বোতামগুলোকে খুলে ফেলল। ইরা একবার নজর বুলিয়ে নিল আদিলের প্রশস্তবান বাহুর উপর। আদিলের অনুমুক্ত বাহুর দিকে তাকাতেই ইরা মনে মনে আওড়ালো, এত জিম বডি দিয়ে কি হয়? সেই তো 6 ফুট মানুষ হয়ে 5 ফুট 5 ইঞ্চি মেয়ের কথাতে উঠতে বসতে হয়, তাহলে লাভ কি? বলেই ইরা ফিট করে হেসে দিল। আদিল ইরার হাসির কারণটা হয়তো বুঝতে পারেনি। তবে ইরাকে 2 হাতের ঝটকা টানে নিজের কাছে ইরার কোমর টেনে নিয়ে বলল, এত নজর দিবেন না ম্যাডাম। আমার সবকিছু শুধু আমার বউয়ের জন্য। আমার বউ যে পরিমাণ জেলাস আমারকে নিয়ে। কেউ যদি আমার দিকে বাঁকা নজরে তাকায়, তাহলে কিন্তু আমার বউ আপনার খবর করে দিবে ম্যাডাম। ইরা অল্প হেসে ওর করল, তাহলে আমি কে? আদিলের সহজ সরল উক্তি। সত্যি তো, তাহলে আপনি কে? ছাড়ুন আমাকে, এইভাবে ধরবেন না প্লিজ। আমার বউ দেখলে মাইন্ড করবে। ইরা সত্যি সত্যি ছেড়ে দিল আদিলের শার্ট। আদিল থেকে নিজেকে দূরে নিতে নিতে বলল, শিকদার সাহেব, আপনার বউয়ের থেকে পারমিশন নিয়ে তারপর আপনি আমার কাছে আসবেন। আদিল বিছানার গায়ে এলিয়ে দিয়ে বলল, যদি বউ পারমিশন না দেয় তখন কি হবে ম্যাডাম? ইরা বলল, তাহলে আমরা গোপনে গোপনে পরকীয়া চালাবো আপনার বউকে না জানিয়ে। তাহলে কেমন হবে শিকদার সাহেব? আদিল বলল, আমার বউ অনেক অনেক সুন্দর। আর জানো সে খুব ডেঞ্জারাস, যদি জানে আমি পরকীয়া করি তাহলে আমাকে জানে মেরে দিবে। ইরা নিজের চুলে হাত খোপা করতে করতে বলল, ছি, নিজের বউকে এত ভয় পান? অনেক ভয় পাই। ভয়ে বিড়াল হয়ে যায়। ইরা ফিক করে হেসে ফেলল আর বলল, সত্যি আপনি একটা নাটকবাজ। সেম টু ইউ বউ। ইরা যেই রুম থেকে বের হয়ে চলে যাবে তার আগেই সারাদিন মাথায় গুড়গুড় করা একটা প্রশ্ন মনে আসতেই আদিলকে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করার একটা রিজন বলেন। আদিল বিছানার উপর থেকে ফোন নিজের কাছে এনে সময়টা দেখে নিয়ে বলল, এই সব ফালতু প্রশ্ন করার এটা কি কেন সময় হলো? ইরা গাল ফুলিয়ে বলল, বলতে বলছি না, বলেন। এখন মনে পড়ছে না, মনে পড়লে মনে অবশ্যই তোমাকে বলবো। ইরা মুহূর্তেই রেগে গিয়ে বলল, তাহলে আমি বলি আপনি কেন বিয়ে করেছেন আমাকে? আদিল বলল, নট ইন্টারেস্ট। ইরার হাতের কাছে টেবিলের উপর থেকে একটা বই ছুঁড়ে পারল আদিলের দিকে। আর রাগে ফুসফুস করতে করতে বলল, আমি আপনাকে থাপ্পড় মেরেছিলাম, তার প্রতিশোধ নেয়ার জন্য আমাকে বিয়ে করছেন। আর আমার আব্বু চেয়ারম্যান, যাতে করে আপনি নির্বাচনে দাঁড়ালে সুবিধা হয় তার জন্য বিয়ে করছেন, তাই না? সুবিধাবাদী লোক একটা। আদিল ইরার কথা শুনে ফিক করে হেসে দিল। আদিলকে হাসতে দেখে ইরাও হেসে ফেলল। সাধারণ হাসির মতন নয় আদিলের হাসি। দেখতে অসাধারণ লাগছে। আদিল খুব বেশি হাসে না। মুখটাকে বাংলা প্যাচের মতন লাগে। তবে হাসলে বেশ অনেকটাই সুন্দর লাগে। আদিল বলল, আমার বউ তো বুদ্ধিমতী, আমি তো এইটাই জানতাম। ইরা একটু ভাব নিয়ে বলল, আমি তো বুদ্ধিমতী। বুদ্ধিমতী কিভাবে হলে? প্রশ্ন তো করছো মুখ্য এর মতন। আপনি মুখ্য? আদিল তর্কে জড়ালো না, বরং বলল, হ্যাঁ আমি মুখ্য। তবে তোমার মুখ্য স্বামী কিন্তু বাংলাদেশ থেকে নয়, ইউএস থেকে পড়াশোনা করে আসছে। জানি জানি। আপনি আনসার দেন। আনসার যদি দেই তাহলে কি 1 কাপ কফি বানিয়ে দিবা? ইরা 1 মিনিট ভেবে নিয়ে তারপর বলল, ওকে ডান। আদিল বলল, যদি প্রতিশোধ নেয়ার হতো তাহলে তো তোমাকে বিয়ে করতাম না, তাই না? বিয়ে না করেও অন্যভাবে মারার জন্য অনেক টিপস ছিল। যেমন ধরো গাড়ি চাপা দিয়ে মারা, অ্যাসিড দিয়ে তোমার পুরো মুখ জ্বালিয়ে দেয়া। আমি কিন্তু এইসব করিনি। কেন করি বলো তো? কেন? ভালোবেসে ছিলাম প্রথম দেখায়, তাই। আর তুমি বললা তোমার বাবা চেয়ারম্যান, তার জন্য বিয়ে করছি নিজের সুবিধার জন্য।
যেখানে আমার ড্যাড স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে চেয়ারম্যান শ্বশুর ততটাও ভূমিকা রাখবে বলে তো আমার মনে না। মিস মাথা মোটা আমার বউ, যাও গিয়ে কফি নিয়ে আসো। ইরা গাল ফুলিয়ে আদিলের দিকে এগিয়ে আদিলের হাতের ঘড়িটাকে চোখের সামনে ধরে বলল, কয়টা বাজে? আদিল বলল, 9:50। সবাই নিচে অপেক্ষা করছে রাতের ডিনার কার জন্য। আর আপনি কফি খাবেন এই অসময়ে? যান, শাওয়ার শেষ করে নিচে আসুন। কফিটা তোলার রইল, অন্য একদিন অবশ্যই বানিয়ে খাওয়াবো। কথা শেষ করে ইরা চলে গেল নিচে। কলির এক্সাম, তাই কলি পড়াশোনা করছে। এমনিতে এক্সাম না থাকলে খুব বেশি পড়াশোনা করে না। এর মাঝে আদিব কয়েকবার রুমে এসেছে, কিন্তু কলির রুমে যতবার আসে তখনই কেউ না কেউ থাকে। কলি বিষয়টা দেখেও না না দেখার মতন করে পড়াশোনা করছে। নিচে খাবার রেডি করার জন্য মাইমুনা শিকদার কলির রুম থেকে চলে গেছে। সেই সুযোগে আদিব আবারও কলির রুমে ঢুকে পড়ল। আদিব কিছু সংকোচ নিয়ে বলল, রিমঝিমের আম্মুর নাম্বারটা দে তো। পড়াশোনা বাদ দিয়ে আবার আমাকে বলিস না আসু ভাই গল্প করি। কলি বইটা বন্ধ করে আদিলের দিকে তাকিয়ে থেকে বলল, ঠেকা পড়ছে তোমার সাথে আমার গল্প করা লাগবে, তার থেকে ভালো আমি বোবা হয়ে বসে থাকব। নাম্বার দিব কেন? এমনি একটু কথা বলবো। দে। রিমঝিম আমাকে একদম সরাসরি বলে দিয়েছে তোমাকে যেন কোনো রকম নাম্বার না দেয়। তুমি নাকি সুবিধার না, তাই। ওকে তুই কল দে, আমি রিমঝিমকে জিজ্ঞেস করব আমি কি করছি ওর সাথে, আমাকে কেন শুধু শুধু মিথ্যা অপবাদ দিল। আমার ফোনে তো ব্যালেন্স নাই। ঠিকই আছে, আল্লাহ তোদের একদম ঠিকভাবে মিলিয়ে দিচ্ছে। একজনের তো ফোন নাই, আবার নিজের আম্মুর নাম্বারটাও জানে না। তাই তুই ফকিন্নি ফোনে ব্যালেন্সও রাখিস না, বা তোদের কি জুটি পুরাই কিপটা প্রুমাক্স। কলি কপাল কুচকে বলল, আম্মুকে ডাকবো? তুমি আমাকে একদম পড়তে দিচ্ছ না, ভীষণ ডিস্টার্ব করছো। আদিব কলির গাঁটটা মেরে বলল, ডাক, সাথে আমি ও ডাকবো ছোট আম্মুকে। আমি তো আম্মুকে ডেকে বলবো তুমি আমাকে পড়তে দিচ্ছ না। তুমি ডেকে কি বলবা? আমি বলবো তুই আমাকে তোর বান্ধবীর সাথে লাইন মারতে বলছিস। কিন্তু আমি রাজি হয় না দেখে তুই বোকা খাওয়ানোর জন্য ডাকছিস ছোট আম্মুকে। আমিও এইটাই বলবো। তোমার মনে হয় আম্মু বিশ্বাস করবে? অবশ্যই করবে, ছোট আম্মু জানে আমি একদম মিথ্যা কথা বলি না। বরং তুই বোকা খাবি। ডাকবো আম্মুকে, দেখবি। কলি মুখটা কাদো কাদো করে ফেলল। সত্যি আমার কথা আম্মু বিশ্বাস করবে না, বরং ভাইয়ের কথা বিশ্বাস করবে। তাই কলি মায়ের বকা খাওয়ার ভয় নাক সিটকিয়ে বলল, তাড়াতাড়ি বলো কি বলবা। আমার তোমাকে দেয়ার মতন আমার তেমন কোনো সময় নাই। ওরে আমার সিরাজ উদ্দৌলয়ার বংশধর। কি ব্যস্ত তাই না আপনি? নাম্বার দে। কার নাম্বার দিব তোমাকে? রিমঝিমের আম্মুর। কলি 32 পার্টি বের করে আদিবকে বলল, আমি তোমাকে রিমঝিমের নাম্বার দিব কিন্তু। আদিব খুশিতে গদগদ হয়ে বলল, রিমঝিম তো ফোন চালায় না, তাহলে ওর নাম্বার কোথা থেকে দিবি? ভাইয়া সিরিয়াসলি তুমি এতটাই গাদা? কলেজে পড়ুয়া মেয়ের কাছে কিনা ফোন থাকবে না, তুমি এইটাও বিশ্বাস করো? আদিব ভাবল, সত্যি তো কলি ঠিক বলছে। তাহলে আদিব কি বোকা বনে গেল? তাই আদিব কলিকে বলল, ঠিক আছে কলির নাম্বারটা দে। কলি ডান হাত চুলকাতে চুলকাতে বলল, হাত চুলকানির রহস্য কি ভাইয়া? হয়তো আমার হাত তোমাকে কিছু বলতে চাই। আদিব মাথা চুলকাতে শুরু করল। হাত আবার কথা বলে নাকি? আদিব কলির হাত টেনে নিজের চোখের সামনে নিয়ে বলল, তোর হাতের তো দেখা যায় মুখও আছে। কি বলতে চাই তোর হাত বলতে বল। তুই যদি মুখ দিয়ে বলিস তাহলে লাথি মেরে তোকে ফেলে দিব। আদিব যদি সত্যি লাথি মারে? সেই ভয়ে কলি নিজের হাতে লিখল, একটা নাম্বারের জন্য আমি চাইলে 11,000 টাকা চাইলে পারতাম তোমার কাছে। মানে ফোন নাম্বার তো 11টাই হয় তাই না ভাইয়া? কিন্তু তুমি আমার ভাইয়া, তাই তোমার জন্য স্পেশাল ছাড়। তুমি 10,500 টাকা দিয়ে নাম্বারটা নিয়ে যাও। আদিব বুকে হাত দিয়ে বলল, আজকে আব্বুর ডায়লগটা মনে হয় কাজে দিবে। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তুই একটা নাম্বারের জন্য এত টাকা ডিমান্ড করতে পারিস না। নাম্বারটা দে, নয়তো স্ট্রং হয়ে যাবে। কলি দুই হাতে তালি মেরে বলল, তুমি তো বড় আব্বুকেও হার মানিয়ে দিলে ভাইয়া। যাই হোক, বাকি কাম ফাঁকি। টাকা বের করো, নয়তো রুম থেকে বের হও। গেট আউট। আদিব 500 টাকার একটা নোট হাতে দিয়ে বলল, তোর ভাই এখনো বেকার। আপাতত এই টাকাটা রাখো, পরে আবার আরেক দিন দিব প্রমিজ। নাম্বারটা দে। কলি মুখ বাঁকিয়ে বলল, বাকি কাম ফাঁকি। দিলে দাও, না দিলে যাও, আমাকে ডিস্টার্ব করো না তো ভাইয়া। দিব বুনু, সত্যি তুই নাম্বারটা আগে দে, তারপর আমি রুম থেকে টাকা এনে তোকে দিয়ে দিব। ট্রাস্ট মি। আদিবের কথা একটু একটু বিশ্বাস হলো কলির। তাও বলল, তুমি শিকদার বাড়ির ছেলে, তোমাকে ভরসা করাটা পূর্ণের কাজ হবে না। তবুও আমি মুসলমান, একবার না হয় বিশ্বাস করেই দেখি। আদিবের মুখটা চকচক করে উঠল। কলি বিছানার উপর থেকে ফোনটা এনে
নাম্বার বের করে দিল আদিবকে, সাথে সাথে আদিব নাম্বারটা তুলে নিয়ে এক দৌড় লাগালো রুমের দিকে। কলি হালকা হেসে ফের আবারও পড়তে বসল। আদিব নিজের রুমে গিয়ে নাম্বারে বের ডায়াল করতেই কল রিসিভ করলো একজন পুরুষ। আদিব ভেবেছিল হয়তো রিমঝিমের বাবা, তাই সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি রিমঝিমের ইংরেজি টিচার। রিমঝিম কোথায়? অপর পাশের লোকটার কণ্ঠটা বেশ ভারী বয়স মনে হলো বেশ। তিনি এক ধমক দিয়ে বললেন, যেই মিয়া রিমঝিম কেরা? আদিব বলল, আপনি রিমঝিমের বাবা না? লোকটা বলল, ওই মিয়া কারে ফোন দিছেন আবল তাবল? আমার তো 10টা পোলা মেয়ে নাই একটাও। ফাউলো লোক। বলেই লোকটা ফোন কেটে দিল। আদিব মুহূর্তেই রেগে ফুসফাস করতে করতে চলে গেল কলির রুমে। আদিবকে গোমরা মুখের রুমে আসতে দেখে কলি ফিট করে হেসে দিয়ে বলল, ভাইয়া, তুমি হয়তো ভুলে গিয়েছিলে, আমি ও কলি শিকদার, এই শিকদার বাড়ির রাজকন্যা। তুমি আমাকে আলু খাইয়ে চলে যাবে, আর আমি কিনা শুধু বসে বসে খাবো? নো চান্স। আদিব কপাল কুঁচকে বলল, তার মনে তুই ইচ্ছে করে ভুল নাম্বার দিছিস আমাকে। হুম, যাই নাম্বার তোমাকে দিয়েছিলাম, উনি আমাদের কলেজের দারোয়ান মদন কাকা। কলি বলেই হাসতে হাসতে গুড়িয়ে পড়ল বিছানায়। আদিব রেগে গিয়ে বলল, ঠিক করলি না এটা? তুমি ডিল অনুযায়ী আমাকে টাকা না দিয়ে দৌড় দিয়ে রুমে চলে গেলা, তার বেলায় তুমি খুব ভালো কাজ করছো তাই না? 11,000 টাকার একটা পয়সাও কম নিব না আমি। আদিব কলির দিকে ভেচকি দিয়ে বলল, আরে প্রমাণ দে, রিমঝিমের নাম্বার তোর কাছে আছে, তারপর সিওর হয়ে টাকা দিয়ে দিব তোকে পুরো 11,000। ওকে। কলি বিছানার উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কল করলো রিমঝিমকে। একবার রিং হওয়ার পরই কল রিসিভ করলো রিমঝিম। কলি হ্যালো বলতেই রিমঝিম বলে উঠল, পড়ালেখা না করে কল করেছিস এত রাতে? কলি বলল, তোকে খুব মিস করছিলাম তো তাই। আচ্ছা ভাবি কি করছিস? রিমঝিম বলল, ভাবি দেখছিস আবার তুই তুই করে বলছিস, তোর ভাইয়ের কাছে বিচার দিব কিন্তু। কলি বলল, তাহলে ভাইয়াকে ডাকবো? না না, বিচারটা তোলা থাক, সব বিয়ের পর একসাথে দিব। কি করছে আমার জামাইটা? আদিব কিছু বলতে যাবে তার আগেই কলি বলল ইশারায় চুপ করতে, তাই আদিবও চুপ হয়ে গেল। কলি বলল, তোর জামাই আপাতত আমাকে বোকা খাওয়ানোর প্ল্যান করছে। জামাইয়ের খোঁজ না নিয়ে ননদের খোঁজ নিশ্চিস, আহা কি সৌভাগ্য আমার। ভাইয়াকে কবে মনের কথা বলবি? রিমঝিম শব্দ করে হেসে বলল, জানি না, এখন রাখি। বলেই রিমঝিম কল কেটে দিল। আদিব ভ্রু নাচিয়ে বলল, কি চলছে এসব? কলি বলল, বাচ্চারা কি আর এসব বুঝবে? আগে বড় হও তুমি। তাছাড়া টাকা ছাড়া ফকিরের মতন দয়া করে নাম্বার চেও না, নয়তো তোমার জন্য মায়া করে টাকা না পাওয়ার দুঃখের নাম্বারটা ডিলিট করে দিতে হবে। রিমঝিমের নাম্বারটা কিন্তু আমার মুখস্থ নেই, বলে দিলাম। বলেই কলি দৌড় লাগালে আম্মু আসছি বলে। সবাই খাওয়ার টেবিলে বসে নিজেদের মতন করে খাবার খাচ্ছে। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করে বললেন, সপ্তাহ খানেক পরই নির্বাচন, আমার মনে হয় কোনো রকম রিস্ক নেয়া আমাদের ঠিক হবে না। প্রিয়াসকে বাড়িতে আনার ব্যবস্থা করো। আদিস শিকদার কিছু বলতে চাইলে আশরাফ শিকদার বলেন, চিন্তা করো না, সবার ভালোর জন্য করছি। ঈশান রাতের খাওয়া শেষ করে রুমে বসে অপেক্ষা করছে জুথি শাশুড়ির সাথে সবকিছু গুছিয়ে রেখে তারপর রুমে আসলো। ঈশান বিছানায় শুয়ে জুথিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। জুথি হাত মুখ ধুয়ে মাথায় চিরুনি চালাতে গিয়ে লক্ষ্য করল ঈশান হাসছে। তাই জুথি চিরুনি রেখে হাত খোপা করে এগিয়ে গেল ঈশানের দিকে। বিছানায় গিয়ে বসলো ঈশানের এক পাশে আর বলল, আমাকে দেখে এইভাবে হাসতেছেন কেন? আমাকে দেখে কি আপনার জোকার মনে হয়? ঈশান মাথা নেড়ে বলল, একদমই জোকারের মতন লাগছে না, পুরীর মতন লাগছে আমার বউটাকে। আমার কিউট বউটা। পুরো কিউটের ডিব্বা লাগছে তোমাকে। কিউটের ডিব্বাও হয় আবার ককমন। ঈশান কপাল কুঁচকে বলল, হো, সব কিছুরই ডিব্বা হয়। বাই দা ওয়ে, সকালে তোমার কিছু হয়েছিল? জুথি ভেবে বলল, কিছুই হয়নি তো। ঈশান বলল, তাহলে ওই রকম লজ্জা পেয়ে কমফোর্টের নিচে চলে এলে কেন? ওহো, মনে পড়েছে। জুথির আচমকা মনে পড়েছে কথাটা শুনে ঈশান বড় হা করে তাকালো। সাথে সাথে জুথি লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ লুকালো। ঈশান উঠে গিয়ে জুথির মুখের সামনে থেকে হাত সরিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, মনের মিল তো হয়ে গেছে, এবার না হয় নিঃশ্বাসের মিলটাও হয়ে যাক। বলেই ঈশান এক টানে জুথিকে নিজের বুকে টেনে আনলো। জুথিও টানের গতিবেগ সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ল ঈশানের বুকে। ঈশান জুথির মুখের উপর পড়া এলোমেলো চুলগুলাকে সরিয়ে দিয়ে ঠোঁট ডবল জুথির ঠোঁটে। ঈশান জুথির কোমর টেনে নিজের কোলের তুলে নিল। জুথি শক্ত করে টেনে ধরল ঈশানের শার্ট। বেশ কিছু মিনিট পর ঈশান ঠোঁট ছেড়ে মুখ ডুবালো জুথির অনুমুক্ত গাড়ে। দুইজনের নিঃশ্বাস উঠা নামা করছে প্রতিনিয়ত। ঈশান জুথিকে বিছানায় শুয়ে দিয়ে জুথির উপর উঠে পড়ল। জুথি কাপা কাপ গলায় বলছে, প্লিজ সারুন। ঈশান কোনো রকম নিজের শার্টটা খুলে ফেলে মুখ ডোবালো জুথির গাড়ে।
বুকের উপর ওড়নাটাকে একটানে খুলে ফেলে দিল দূরে কোথাও। নিঃশ্বাসের প্রতিটি ছোঁয়া বলে দিচ্ছে তারা ঠিক একে অপরের কতটা কাছে। ঈশান এলোমেলো হাতে জুথির জামাগুলাকে খুলে ফেলল। জুথি যেন এইসবের জন্য একদমই প্রস্তুত ছিল না। ঈশান জুথির অনুমুক্ত শরীরের প্রতিটি স্থানে গাঢ় চুমু এঁকে দিল। জুথি খামচে ধরল ঈশানকে। জুথির ছোট ছোট আঘাতে ঈশানের কিছু জায়গায় দাগ বসে গেছে এতক্ষণে। ঈশান খুব তৃপ্তি নিয়ে আদর করতে লাগলো জুথিকে। মুহূর্তেই দুইজন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। রানিং